এত বড় কথা বলতে পারলে? এই কথা বলতে একবারও তোমার বুক কাঁপলো না? না, কাঁপেনি। তুমি তো বলতে পারো না। না না না। মুবিনের বুকে আঁচড়াতে আঁচড়াতে চৈতালি মেঝেতে বসে পড়তেই তার পাশে বসলো মুবিন। গোপনে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, সব ভালোবাসায় পূর্ণতা পেতে হবে এমন নয়। মানুষের জীবনেই জড়িয়ে রয়েছে অপূর্ণতা। জানো, যেসব ভালোবাসা অপূর্ণ রয়ে যায়, সেই ভালোবাসার গভীরতা মেপেও শেষ করা যায় না। মিথ্যা কথা। ভালোবাসার জগতে অনেক স্বপ্ন দেখা হয়, অসংখ্য কথোপকথন ফোটানো হয়, হাজারো আশা আকাঙ্ক্ষা, কিন্তু জীবন প্রিয় মানুষটাকে ভালো রাখতে হয়। ভালোবেসে অপূর্ণতাকেই না হয় আমি মেনে নিই। নাক টেনে ফুপিয়ে কেঁদে উঠে চৈতালি বলল, মনটা তো তোমার সৃষ্টি নয়, তাহলে ধ্বংস করার অধিকার কে দিল তোমায়? ধ্বংস নয় চৈতালি, গড়া। নতুনভাবে জীবন গড়ে নাও। আমি সেই জীবন চাই না যে জীবনে তুমি নেই। আমি আছি, তোমার মনে আছি, তোমার কপালে আছি। কই টিপটা কোথায় রেখেছো? চৈতালি হাত পেতেই তার হাত থেকে টিপ উঠিয়ে কপালে পরিয়ে দিল মুবিন। ম্লান হেসে বলল, অপূর্ব লাগছে। আমাকে যেতে দিও না, আমাকে তোমার কাছে রেখে দাও। কষ্ট হচ্ছে আমার, মরে যাব আমি। লম্বা একটা নিঃশ্বাস ফেলে চৈতালিকে আঁকড়ে ধরে কপালে আলতো করে ঠোঁটের স্পর্শ এঁকে দিল মুবিন। চোখ জোড়া বুঝে আশ্বস্ত করে বলল, সব ঠিক হয়ে যাবে, তুমি সুখে হবে। আমার সুখ দুঃখ সব তুমি মুবিন। কান্নার দরুন কেঁপে কেঁপে উঠছে চৈতালির শরীর। তাকে আরো গভীরভাবে জড়িয়ে ধরল মুবিন। চুলের মাঝে হাত দিয়ে বিলি কাটতে কাটতে বলল, এসব অবস্থা আনন্দর হবে। হবে না, কখনোই হবে না। আর হলে? জবাব দিল না চৈতালি। খানিকক্ষণ নীরবে মুবিনের বাহুডোরে বন্দি থাকার পর মুখ উঠালো সে। তার চোখের জলে মুবিনের টি শার্ট ভিজে উঠেছে। সেদিকে তাকিয়ে তার উপর হাত বুলালো চৈতালি। ব্যাকুল সুরে বলল, একটা বার চেষ্টা করে দেখতে। না আমি মানতে পারবো, আর না আমার পরিবার। পরিস্থিতি আমাদের প্রতিকূলে। আমরা হয়তো একজন অপরের জন্য তৈরি হইনি, নয়তো আমাদের কোনো এমন এক পরিস্থিতিতে পড়তে হবে। তাহলে ভালোবাসার বন্ধনে কেন জড়ালে আমাদের? পরীক্ষা। দুনিয়ার জীবনে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হলেই না তুমি সফল। তাহলে আমি সফল হতে চাই না। কিন্তু আমি চাই কিছু সম্পর্ক তিক্ততা প্রবেশ করার আগেই সেই সম্পর্কের ইতি টানা উচিত, যেখানে আমাদের সম্পর্ক যথারীতি সময়ের স্রোতে তা আরও বাড়বে। তুমি কেন একটি বার বারণ করলে না? কেন অনেকে তুমি চেষ্টা করলে আজ হয়তো অনা আমাদের মাঝে থাকতো। এসব ভেবে আমার মনে তোমাকে নিয়ে ক্ষোভ রয়েছে, তবে রাগ নয়। কাল অনার মৃত্যুর পর এই ক্ষোভের পরিমাণ এতটাই তীব্র হয়ে উঠেছিল যে আমি একটিবারও তোমার অবস্থান বোঝার চেষ্টা করিনি। পরবর্তীতে এমন আরও হবে না, তার গ্যারান্টি কি? আর আমি চাই না আমার মাঝের এই ক্ষোভ ক্রমেই রাগে পরিণত হয়ে তোমাকে নিয়ে আমার মনে খারাপ ধারণা জন্ম নিক। আমি তোমাকে ভালোবেসেছিলাম, আর এই ভালোবাসা নিয়েই আমি আমাদের সম্পর্কের ইতি টানতে চাই। সবুজ নামের লোকটি ভালো, পরিবার ভালো, তুমি ওখানে ভালো থাকবে। অপরদিকে আমি কখনোই ভালো রাখতে পারবো না তোমায়। আব্বা আম্মা কেউ তোমাকে মেনে নেবে না, কথা শুনতে হবে, কষ্ট পেতে হবে। আজীবন দুঃখের কষ্টের চেয়ে দুনিয়ার ক্ষণস্থায়ী কষ্টই না হয় আমি তোমায় দিলাম। তোমাকে না পেলে আমি কখনোই ভালো থাকবো না। থাকবে, সময় তোমাকে ভালো রাখবে। তুমি তাহলে আমাকে তোমার কাছে রাখবে না? সময় নিল না মুবিন। স্বাভাবিক গলায় বলল, না, আমি ওনাকে মেনে নিতে পারবো না। তুমি পারবে। আমার জন্য হলেও তোমাকে সুখী হতেই হবে। আর তুমি? দীর্ঘশ্বাস ফেলল মুবিন। কি করবে সেই পরিস্থিতিতে? পরিবার কখনোই মানবে না চৈতালিকে, আর না সে বোনের শোক কাটিয়ে উঠে চৈতালিকে বিয়ে করার কথা ভাবতে পারবে। তার দ্বারা এতটা নির্দয় হওয়া সম্ভব নয়। মৃত্যু শোক বড় শোক। এর কাছে দুনিয়ায় প্রেম ভালোবাসা তুচ্ছ জিনিস। তবে কেন যেন দুটোকেই একই সুতোর বাঁধনে মনে হচ্ছে মুবিনের। এক মুহূর্ত একদিকে তীব্র টান অনুভব করলেও পর মুহূর্তে অপর দিক থেকে তাকে টানতে থাকে সমান তালে। আমিও সুখী। আবারও মুবিনের বুকে মুখ গুজে দিল চৈতালি। তীব্র আর্তনাদ ধ্বনি মুখে ফুটিয়ে বলল, এত ভালোবাসলাম কেন তোমায় মুবিন? জীবনটা আমার ছারখার হয়ে গেল। রোদে ভরা দুপুর। চারিপাশে রোদের প্রখরতায় তাকানোই দায় হয়ে পড়েছে। এরই মাঝে সুহার বায়নার জন্যে বাইরে বেরোতে হলো মেজবাকে। মেয়ে আইসক্রিম খাবে। এই গরমের ভেতর আইসক্রিম মন্দ নয়, তবে দোকানপাট খোলা থাকলে তো
কিছু পথ হেঁটে আবারও বাড়ি ফিরে আসার সিদ্ধান্ত নিল মেজবা। সূর্যের প্রখরতাপ গায়ে এসে লাগতেই পুরো শরীর জ্বলে উঠছে। ভর দুপুরে ছাতা ছাড়া বেরোনো একদম উচিত হয়নি তার। বাড়ির সামনে আসতেই চৈতালিকে দৌড়ে তাদের বাড়ি থেকে বেরিয়ে আসতে দেখে চোখ মুখ কুঁচকে গেল মেজবার। মেয়েটার পরনে লাল শাড়ি দেখে মনে হচ্ছে দীর্ঘ সময় হলো কেঁদে কেটে ফুলিয়ে ফেলেছে চোখ মুখ। কাছাকাছি আসতেই চৈতালিকে ডেকে উঠল মেজবা। হ্যালো। হ্যাঁ, কি অবস্থা তোমাদের? আছে তোমার আব্বা আম্মা? আছে একরকম। তোমরা ছেলেমেয়েরা ভেঙে পড়ো না। তোমরা ভেঙে পড়লে তাদের কারা দেখবে বলো? জি। মুন্নি সরকারের সান্ত্বনাসূচক বাণী শুনে বিরক্ত হলো মেজবা। কেন যেন কাল থেকে সান্ত্বনার বাণী একদমই নিতে পারছে না সে। কালই তোমায় একবার কল করতে চেয়েছিলাম, কিন্তু মনে হলো এই অবস্থায় তোমার সাথে কথা বলা ঠিক হবে না, তাই আজ কল করলাম। ও তা অনার হত্যাকারীর ব্যাপারে কিছু জানতে পেরেছো? বুকের ভিতর হুহু করে উঠল মেজবা। কষ্টগুলো দলা পেকে জড়ো হয়ে এলো গলায়। নিজেকে সামলে কোনো মতে ধরা গলায় মেজবা জবাব দিল। না। আমার একটা তথ্য জানার আছে। অনা যখন ঢাকায় এসেছিল প্রায় সময়ই তো আমার সাথে বসে আড্ডা দিত। তখনইও বলেছিল, জানি না কতখানি হেল্প হবে তোমাদের, তবে আমার মনে হলো বিষয়টি তোমাদের জানানো উচিত। কপাল কুঁচকে মেজবা বলল, কোন বিষয়? অনার প্রেমিকের ব্যাপারে। ও তোমাদের পাড়াতেই থাকে, নাম ইমাদ। না না, ইমাদ নয়, এমাদ। আপনি শিওর? হ্যাঁ, ওই ছেলে তো এখানেও এসেছিল। অনা বারান্দায় দাঁড়িয়ে থাকতো আর ওই ছেলে নিচে। এত মাখামোখা প্রেম দেখেই আমার সন্দেহ হয়েছিল। তখন যদি একবার তোমাদের জানিয়ে দিতাম তাহলে আজ এই দিন দেখতে হতো না। থ্যাংক ইউ ভাবি, থ্যাংক ইউ সো মাচ। আমি আপনাকে একটু পর কল করছি। ফোন কেটে মেজবা দ্রুত পায়ে ছুটল বাড়ির ভেতর। পুরো শরীরে কাটা দিয়ে উঠছে তার। কিছু একটা করতে হবে তার, খুব দ্রুত করতে হবে। চাচা, আমি আজ থেকে যাই। বড্ড বেলে হাঁস পোলা তুই। বড় চাচা হাসানুর মিয়ার কথা শুনে মুখ নিচু করে ফেলল সবুজ। চোখে মুখে একরাশ অস্বস্তি ফুটিয়ে ক্ষীণ গলায় বলল, জি না, মানে ঠিক আছে। কি এর ঠিক আছে? থাকতে চাইলে থাকবি। তোর শ্বশুরবাড়ি তোর বউয়ের মধ্যে আমি কেডাই? না না, ঠিক আছে। ঠিক নাই। বিয়া করছো, বউরে ছাড়া থাকবি কে? তোর এই বেহালেস পানা আমার ফাইন লাগছে রে। যাই তোর শ্বশুরের লগে কথা কই আসে। হাসানুর মিয়া পা বাড়াতেই চৈতালির ঘরে প্রবেশ করলো সবুজ। বিছানার মাঝখানটায় ঘোমটা টেনে চুপচাপ বসে আছে চৈতালি, যাকে কিছুক্ষণ আগে 3 কবুলের মাধ্যমে সারা জীবনের জন্য নিজের নামে করে নিয়েছে সে। বুকের ভেতরটায় অদ্ভুত এক তৃপ্তি অনুভব করতেই চৈতালির পাশে এসে বসলো সবুজ। আশেপাশে চেয়ে ইতস্তত করে বলল, আজ আমি এখানে থাকলে তোমার কোনো সমস্যা হবে? না। আহ, ঠিক আছে। এই পর্যায়ে চৈতালির দিকে তাকালো সবুজ। বিয়ের পর মেয়েদের ভিতর কি খুব বেশি পরিবর্তন হয়? আগে যে মেয়েকে একদণ্ড থামিয়ে রাখা যেত না, আজ সে নীরবতা পালন করে বসে রয়েছে। বিষয়টা কি সন্দেহজনক, নাকি সে নিজেই বেশি ভাবছে চৈতালির নীরবতা নিয়ে? হয়তো লজ্জা পাচ্ছে সে, সংকোচে কিছু বলতে চেয়েও বলতে পারছে না। ভাবনার গতিপথ থামিয়ে মুখ খুলল সবুজ, বলল, খেয়েছো দুপুরে? হুম। ও, সুন্দর লাগছে তোমায়। ওই চৈতালি, চৈতালি, খবর শোন। অনার ধর্ষণকারীরে পাওয়া গেছে। ওই যে এমাদ আছে না, তোকে কলেজের মাস্টার সাহেবের পোলা, ওর সাথে অনার প্রেম ছিল। ওই স্যারাই ওরে বাগায় নিয়ে গেছিল। পুলিশ ওর বাড়ির থেকে মাত্র ওরে ধইরা নিয়ে গেল। শেফালি বেগমের মুখ থেকে এমন কথা শুনে পুরো শরীরে কাটা দিয়ে উঠল চৈতালি। এক দৌড়ে চলে যেতে ইচ্ছে করছে হাজিবাড়ি। অনার ঘরে ঢুকে চিৎকার করে কাঁদতে ইচ্ছা হচ্ছে, তবে সে যাবে না। ওই বাড়ির সাথে যে সকল বন্ধন বিসর্জন দিয়ে এসেছে সে। রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, হালকা ঠান্ডা ভাব পড়তে শুরু করেছে। চারিপাশ থেকে সূর্যের তাপ গায়ে এসে লাগাতেই শরীরে ম্যাজম্যাজে ভাব চলে আসছে। বাস থেকে নেমে হাই উঠিয়ে মুবিন হাঁটতে শুরু করলো গ্রামের চিরপরিচিত চেনা পথ ধরে। অনার মৃত্যুর 3 মাস পেরিয়ে গেছে। এর মাঝে গ্রামে একবারও পা দেয়নি সে। দিতে ইচ্ছা হয়নি, মন টানেনি। কিছু পথ হেঁটে একটা ভ্যান দেখতে পেয়ে তার কাছে এগিয়ে এলো মুবিন। গম্ভীর মুখে বলল, হাজি বাড়ি যাবে? জি ভাই, যাব।
আপনি কেমন আছেন? মেলার দিন পর দেখলাম আপনারে। ভালো। ভ্যানে উঠে বসতেই পুরো মাথা ঝিমঝিম করে উঠল মুবিনের। বেশ কমাস হলো সারা রাতে একদণ্ডের জন্য দু চোখের পাতা এক করতে পারে না সে। এক ফোঁটা ঘুমও ভর করতে পারে না তার এই ছোট্ট দু চোখের পাতায়। বিপরীতে সেখানে এসে ভর করে নিজের প্রতি একরাশ হতাশা, প্রিয়জনকে হারানোর দুঃখ কষ্ট। ভাই 2 মিনিট বসেন, আমি 1 প্যাকেট বিড়ি নিয়ে আসি। যাও। ভ্যানওয়ালা দৌড়ে গলির ভেতর ঢুকে যেতেই চোখজোড়া বুজে সজোরে একটা নিঃশ্বাস ফেলল মুবিন। বাড়িতে আজও আসতো না সে, তবে বাবা মায়ের কান্নাকাটির সাথে পেরে না উঠে আসতেই একরকম বাধ্য হলো। কেন যে তারা আবেগকে উপেক্ষা করতে পারে না, নিয়ন্ত্রণ জিনিসটা সে পারলে তারা কেন পারে না? সে কি কোনো মানুষ নয়, কোনো যন্ত্র? তার মাঝে কি কোনো অনুভূতি নেই, কোনো বোধশক্তি নেই? সবই আছে, তারপরেও সে যেখানে নিজের আবেগকে বশীভূত করে নীরবতা পালন করে রয়েছে সেখানে তারা কেন পারে না? আরে মুবিন না? পুরুষালী মোটা কণ্ঠ কানে আসতে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো মুবিন। প্রায় সাথে সাথেই বুকের ভেতরটা কেঁপে উঠল তার। কিছু শপিং ব্যাগ হাতে নিয়ে সবুজের পাশে দাঁড়িয়ে রয়েছে চৈতালি। কেমন আছো? চৈতালির দিক থেকে নজর সরিয়ে সবুজের দিকে তাকিয়ে বিব্রত ভঙ্গিতে হাসল মুবিন। বলল, ভালো। আপনি ভালো? আলহামদুলিল্লাহ। তা বাড়ি যাচ্ছ? জি। অনেক দিন পর এলে। বড় ভাই হিসেবে একটা কথা বলি কেমন? অনার মৃত্যুর পর তোমার বাবা মা অনেক নিয়ে পড়েছে। ছেলে হিসেবে তোমার উচিত তাদের পাশে থেকে তাদের সাপোর্ট দেয়া, তাদের বোঝা, তাদেরকে সময় দেয়া। কষ্ট দিও না তাদের। এমন কত দিন আসবে যখন তোমার হাতে অফুরন্ত সময় থাকবে, কিন্তু তোমার বাবা মা থাকবে না। সবুজের কথার পিঠে কোনো জবাব দিল না মুবিন। ইতস্তত বিক্ষিপ্ত চোখে আশেপাশে তাকাতে ওপাশ থেকে আবারও সবুজ বলল, অনেক জটিল কথা বলে ফেললাম কি? না, ঠিক আছে। বাড়ি এসো একদিন। এখন তো চৈতালিকেও বাড়িতে উঠিয়ে নিয়েছি, গিয়ে না হয় বোনের বান্ধবীর সংসার দেখে এসো। কলিজায় মোচড় দিয়ে উঠল মুবিনের। কোনো মতে ক্ষীণস্বরে সে বলল, জি, যাব। হাসলো সবুজ। পকেট থেকে মোটরসাইকেলের চাবি বের করতে করতে চৈতালির উদ্দেশ্যে বলল, তুমি এখানে দাঁড়াও, আমি বাইকটা এদিকে নিয়ে আসছি। দ্রুত পায়ে সবুজ রাস্তা পেরোতেই মুবিনের অস্থির চোখের দিকে তাকালো চৈতালি। ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটিয়ে বলল, কেমন আছো? ভালো। তুমি? আমিও ভালো। দেখছো না হাতে কত শপিং ব্যাগ, পুরোটা ভর্তি আমার বায়না। দীর্ঘশ্বাস ছেড়ে মুবিন বলল, বলেছিলাম না সব ঠিক হয়ে যাবে একদিন। হ্যাঁ, তবে জানো তোমাকে নিয়ে একটা আফসোস এখনও আছে আমার। আফসোস? হ্যাঁ, আফসোস। শুনবে? বলো। তুমি কেন আমার জীবনে এসেছিলে, কেন আমাকে স্পর্শ করেছিলে? নয়তো আমার জীবনের প্রথম পুরুষ, আমার জীবনের প্রথম স্পর্শ সবটা আমার স্বামীই থাকতো। আফসোস হয়, প্রচুর আফসোস হয়। শুনে খুশি হলাম। ভালো থেকো তোমরা। কথার গতিপথ না বাড়িয়ে ভ্যান ছেড়ে নেমে ব্যাগ হাতে উঠিয়ে মুবিন হাঁটতে শুরু করলো রাস্তা ধরে। জটিল পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিয়েছে চৈতালি, তবুও তার প্রতিটা কঠিন কথায় কেমন যেন হাহাকার ছিল। তাকে না পাবার বেদনা ছিল, চোখে ছিল কষ্ট, যে কষ্ট সে দিয়েছিল তাকে অনার মৃত্যুর পর। অনার হত্যাকারীর বিচার কার্য চলছে, একসময় হয়তো রায় তাদের পক্ষেও আসবে। তবে চৈতালিকে নিয়ে বিশ্বাস অবিশ্বাসের মাঝে দ্বিধাদ্বন্দ্বে ভুগে কঠিন এক সিদ্ধান্ত নিতে হয়েছিল তাকে। তা নিয়ে মাঝে মাঝে অনুতাপ হয় তার, অস্থির লাগে। খুব ইচ্ছে হয় সকল বাধা নিষেধ ভুলে চৈতালিকে নিজের করে নিতে, তার কাছে মাফ চাইতে, তবে বিবেকের কাছে পেরে ওঠে না। যা যেভাবে চলছে চলুক না, যেখানে ভালোবেসে চৈতালির উপর বিশ্বাসটুকুই রাখতে পারেনি সে, সেখানে আর যাই হোক একদমই যোগ্যই নয় সে চৈতালির। বুক চেড়ে গভীর এক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো মুবিনের। হাঁটার বেগ খানিকটা কমিয়ে সে খানিকটা দূরের কবরস্থানের দিকে গেল, যেখানে চিরনিদ্রায় শায়িত আছে অনা, তার সেই ছোট্ট বোন। বাড়ি ফিরে যার সঙ্গে খুনসুটিতে না জড়ালে চলতই না তার। কড়াইয়ে তেল ঢেলে পেঁয়াজ মরিচ তাতে ছেড়ে দিল উল্লাসী। চুলোর আঁচ কমিয়ে মুন্নি সরকারের দিকে তাকিয়ে উদ্বিগ্ন হয়ে বলল, ঘুম বেড়ে গেছে নাকি ওনার আমাকেই ভাল লাগছে না বুঝি না। আরে আরে ওনার কপাল কুচকে মুন্নি সরকার বলল, মেজবার?
কেন, কিছু হয়েছে? খুলে বল তো। তোমাকে বুঝিয়ে বলতে পারছি না ভাবি, তবে ওনার কথাবার্তা কমে গেছে। মন খুলে কিছু বলে না, হাসি ঠাট্টা তো ভুলেই গেছে। আর রাতে ওটা হয় ঠিক মতো? আমি নিজে থেকে গেলে হয়, মাঝে মধ্যে তো সোহাকে ঘুম পাড়াতে গিয়ে ঘুমিয়ে পড়ি। সেদিন একটিবার ডাকেও না, যেন ওনার নিজের কোনো চাওয়া নেই। জানো কত খারাপ লাগে আমার। চিন্তিত মুখে উল্লাসীর কথা শুনল মুন্নি সরকার। অনার মৃত্যুর পর তার সঙ্গে উল্লাসীর সম্পর্কও স্বাভাবিক হয়েছে। স্বাভাবিক বলতে এতটাই স্বাভাবিক যে সে নিজে তুই এবং উল্লাসী তুমিতে নেমে এসেছে। তাদের মাঝে বোঝাপড়া গড়ে উঠেছে। কেন যেন মেয়েটিকে প্রচুর ভালো লাগে তার সঙ্গে সময় কাটাতে, সংসারের সুখ দুঃখের গল্প শোনাতে ভালো লাগে। আসলে তুই ছোট, তবে এতটাও ছোট নস যে ওর পরিস্থিতি বুঝতে পারবি না। আবার মেজবারও এত উদাস হওয়া ঠিক না। বোনের মৃত্যুর শোক নিয়ে আর কতদিন এভাবে চলবে? জন্ম মৃত্যু তো জীবনেরই অংশ। তুমি কি বলতে চাইছো? এর মাঝেও আমার বয়সের দোষ। এমনিতেই উনি সারাদিন বলে তুমি ছোট, বুঝবে না, আবার আজ তুমিও বলছো। ইস, চুপ কর তো, এত ন্যাকা কান্না পাস কই। শোন, মেজবাকে শোক কাটিয়ে উঠতে তোকে সাহায্য করতে হবে। একজন স্ত্রী হিসেবে তোর উচিত ওকে স্বাভাবিক করা। মাছের গামলা এগিয়ে এনে তাতে হাত দিল উল্লাসী। একে একে কড়াই ভর্তি পেঁয়াজ মরিচের মাঝে মাছের পিস ছেড়ে দিতে দিতে বলল, কিভাবে? মানসিকভাবে সাপোর্ট দিয়ে। সেটা কি আর কিভাবে? কথা শেষ করার আগেই পুরো শরীর গুলিয়ে উঠল উল্লাসীর। মুখ ভর্তি বমি নিয়ে এক দৌড়ে বেসিনের দিকে ছুটল সে। আজকাল মাছ মাংসের গন্ধ একদম সে সহ্য করতে পারছে না। মাছের গন্ধ নাকে আসলে প্রায় সময় গা গুলিয়ে উঠছে। একটু সুস্থ বোধ করতে চোখে মুখে পানি ছিটিয়ে লম্বা একটা নিঃশ্বাস ফেলল উল্লাসী। মুন্নি সরকারের সহায়তায় ডাইনিংয়ে বসে দুর্বল গলায় বলল, চুলোটা বন্ধ করে দিয়ে এসো। করেছি, তুই বয়, পানি দিচ্ছি। না, কিছুই দিও না। পেটের ভেতর কেমন যেন লাগছে, যেন কিছু ঘাটছে। ঘাটছে বলতে? জানি না, কিছুদিন হলোই এমন হচ্ছে। মাছ মাংসের গন্ধ সহ্য করতে পারছি না। ওনাকে বললাম সেদিন, উনি বলল হয়তো গ্যাস হয়েছে, মেডিসিন নিতে। এই লোকটাকে আবার কিছুদিন হলো মেরে ফেলতে মন চায়। লোভ দেখিয়ে এখন নিজেই দূরে দূরে থাকে। বদমাইশের উপর কোনো সুন্দর গালি আছে, থাকলে সেটাই উনি। কপাল কুঁচকে কিছু একটা ভাবলো মুন্নি সরকার। চোখে মুখে একরাশ শঙ্কা ফুটিয়ে বলল, তোর লাস্ট কবে পিরিয়ড হয়েছিল রে? জানি না, এখন মনে করতেও ইচ্ছে করছে না। এক্স্যাক্ট ডেট বলতে হবে না, কমাস আগে হয়েছিল এটা বল। একদণ্ড ভেবেই উল্লাসী বলল, এ বাড়িতে আসার পর। 4 মাস আগে? হ্যাঁ, কেন? উল্লাসীর প্রশ্নের জবাব দিল না মুন্নি সরকার। উল্লাসী না হয় অবুঝ, এসব নিয়ে মাথা ব্যথা নেই তার, কিন্তু মেজবা সে এতটা অসচেতন কিভাবে হলো? এত মাস হলো মেয়েটার মাসিক হচ্ছে না, অথচ সে একবার খোঁজ নিয়েও দেখেনি। অবশ্য অনার মৃত্যুর পর মেজবা যেভাবে ভেঙে পড়েছে তাতে এর দোষ তার উপর পুরোপুরি চাপানো যায় না। তবে সে তো একজন ডাক্তার। তাছাড়া একজন সচেতন মানুষ হিসেবে অপ্রাপ্ত বয়স্ক এক মেয়েকে কিভাবে গর্ভবতী করলো সে? নাকি সবটাই অনাকাঙ্ক্ষিত? উদ্বিগ্ন বোধ করলো মুন্নি সরকার। উল্লাসীর কাছ থেকে বিদায় নিয়ে নিজের ফ্ল্যাটে এসে মেজবার নাম্বারে ডায়াল করলো। কয়েকবার রিং বাজার পর অপর পাশ থেকে মেজবা কল রিসিভ করতে সে অস্থিরতা নিয়ে বলল, হ্যালো মেজবা, তুমি কখন বাসায় আসবে? ফিরতে রাত হবে। আজ একটু তাড়াতাড়ি ফিরলে হয় না? কেন বলুন তো? দরকার আছে। আচ্ছা শোনো, আসার সময় প্রেগন্যান্সি স্ট্রিক নিয়ে এসো। কি নিয়ে আসবো? প্রেগন্যান্সি স্ট্রিক। অবাক হলো মেজবা। প্রেগনেন্সি স্টিক দিয়ে কী করবেন উনি কি কনসেপ্ট করেছেন? তবে উনি যদি কনসেপ্ট করেও থাকে তাহলে তাকে কেন প্রেগনেন্সি স্টিক আনতে বলবেন? লজ্জাজনক কথাবার্তা না? শুনতে পাচ্ছ? মুন্নি সরকারের আওয়াজে চোখ মুখ কুঁচকে ফেলল মেজবা। বিব্রত গলায় বলল, জি পাচ্ছি। মনে করে এনো তাহলে। ঠিক আছে, রাখছি তাহলে। অবশ্যই। কল কেটে স্বস্তির নিঃশ্বাস ফেলল মেজবা। এই মহিলা কি দিনে দিনে পাগল হচ্ছেন? তাকে কোন দুঃখে এসব আনতে বলছেন উনি? নাকি মেজবা ডাক্তার বললে মুন্নি সরকার ভেবেছে সব প্রেগন্যান্সি স্টিক ফ্রিতেই হাসপাতাল থেকে ম্যানেজ করতে পারবে সে? নিজের মনে চলা যুক্তিহীন প্রশ্নের জন্য নিজেকেই পাগল মনে হলো মেজবার। প্রেগন্যান্সি স্টিকের দাম কি খুব বেশি, নাকি ওনারাই গরিব? যা ইচ্ছে তাই এসব কি ভাবছে সে?
হাজার ভেবেও মাথায় কিছু আসেনি মেজবার। ল্যাবের থেকে বেরিয়ে ইচ্ছে না থাকা সত্ত্বেও দূরের এক ডিসপেন্সারি থেকে একটা প্রেগন্যান্সি স্টিক কিনে রওনা হয়েছে বাসার উদ্দেশ্যে। তবে চিন্তিত বোধ করছে সে। মুন্নি সরকারকে গিয়ে এটা সে কিভাবে দেবে? নিজে দিতে যাওয়া কেমন হয়ে যায় না? উল্লাসীর কাছে দিয়ে পাঠালে কেমন হয়? না থাক, কোনো দরকার নেই। কাজের চেয়ে প্রশ্ন করবে বেশি সে। এটা কি হয় এটা দিয়ে, এমন নানান প্রশ্ন করে একদম বিরক্ত করে ফেলবে। আজকাল তার বকবকানির পরিমাণ প্রচুর বেড়েছে, সাথে বেড়েছে তার প্রতি চাওয়া পাওয়া। রিক্সা ভাড়া মিটিয়ে বাসার দিকে পা বাড়ালো মেজবা। হাসান সরকার যদি বাসায় থাকেন তাহলে এটা কি বলে দেবে সে? তাছাড়া উনি বা কি ভাববেন, নাকি ওনারও সবটাই জানা থাকলে উনি নিজে না এনে তাকে দিয়ে আনাচ্ছে কেন? উদ্বেগপূর্ণ চোখে মুখে কলিং বেলে চাপ দিতে ভেতর থেকে দরজা খুলে দিল মুন্নি সরকার। গম্ভীর গলায় বলল, তুমি? আমি আরও ভাবছি তোমার ভাই আজও শুধু বাড়ি আসো। বারবার বলেছি শীতলের জন্য মেয়ে দেখতে যাব, জলদি এসো জলদি এসো, অথচ ওই হাদারামের খবরই নেই। ও, হাসান ভাই নেই? না, কিছু বলবে? হ্যাঁ, মানে এই তো নিন। কি এটা? ইয়ে মানে আপনি যা আনতে বললেন, প্রেগনেন্সি কিট। তো এটা আমায় কেন দিচ্ছ? আমতা আমতা করে মেজবা জবাব দিল, তাহলে কাকে দিব? আপনি কনসিভ, না মানে আচ্ছা, যাকে দেবার আপনি দেবেন ধরুন। আরে বেটা, নিয়ে যাও তো সাথে। এমনিতেই তোমার ভাই তোমাকে ঘোরালো, আসুক আজ। আমি নিয়ে যাব? হ্যাঁ, টেস্ট করে কি খবর আসে জানিও। বিস্ময় নিয়ে মেজবা আবারও বলল, টেস্ট? তো কি প্রেগনেন্সি স্টিক পুজো দেবার জন্য এনেছো? মেয়েটা ছোট, একটু দেখে শুনে চলবে না? ওই দেখো আবার ফোন বাজে, যাও তুমি পরে কথা বলবো। মুন্নি সরকার ফ্ল্যাটের সদর দরজা লাগিয়ে দিতে স্তব্ধ হয়ে সেখানেই দাঁড়িয়ে রইল মেজবা। কোনোভাবে উল্লাসীর কথা বলছেন কি মুন্নি ভাবি? তাছাড়া আর কারই বা কথা বলবে? সে তো আর কোনো মেয়ে নয়, আর না সে কনসিভ করতে পারবে, কিন্তু উল্লাসী কিভাবে? আলাউদ্দিন শেখের পায়ে পানি ধরেছে, পা ফুলে টসটসে হয়ে রয়েছে দুদিন যাবৎ। ঘটনা মেজবাকে ফোনে জানানোর পর ওষুধের নাম বলে দিলে তাকে সামান্য কমলেও আজ সকালে আবারও বেড়েছে। তাই শেষমেশ আজ মুবিন আসার পর তাকে নিয়ে হাসপাতালে গিয়েছিল সে। ডাক্তার দেখিয়ে ওষুধপত্র নিয়ে এসেছে। দুনিয়ায় এই জীবনে মনে হচ্ছে হায়াত দিনে দিনে কমে আসছে, তার দ্রুত মৃত্যু ঘনিয়ে আসছে। তবে অনেক কাজে যে এখন অসম্পূর্ণ রয়েছে। ছোট মেয়ের হত্যাকারীর শাস্তির খবর না শুনে মরে গেলেও শান্তি পাবে না সে। বড় মেয়েকে বিয়ে দিয়ে ঝামেলা চুকিয়ে ফেললেও বড় ছেলেটা নিঃসঙ্গ জীবনযাপন করছে, তারও একটা গতি করে দিতে হবে। ওদিকে মেজোটা মোটামুটি থাকলেও ছোট ছেলেটার পড়াশোনা এখনও শেষ হয়নি। তার একমাত্র নাতিন, যার দুনিয়ায় মা থেকেও নেই। এসব রেখে দুনিয়া থেকে বিদায় নিলে সব এলোমেলো হয়ে যাবে। জীবনে ছেলে মেয়েদের উপর কম আধিপত্য খাটায়নি সে। মেয়েকে তো তার এই আধিপত্যের জোরেই জীবন দিতে হলো। আজও তার চিঠি লুকিয়ে লুকিয়ে পড়ে নীরবে চোখের জল ফেলে সে। বুকের ভেতরটা ব্যথা করে, খুব কষ্ট হয়। বারবার তার ভেতরের দাম্ভিকতা ভেঙে চুরমার হয়ে যায়। সে খারাপ মানুষ, তার উদ্দেশ্য খারাপ। আল্লাহর ঘরে গিয়ে হজ পর্যন্ত করে এসেছে সে, গ্রামে নিজের নাম ও প্রতিপত্তি পাবার উদ্দেশ্যে। তার মতো নিকৃষ্ট মানুষ এই দুনিয়ায় থাকা মানায়ও না। আজ তার ছেলেমেয়েরা ভদ্র সভ্য বলে নীরব থাকেও তার আদেশ মাথা পেতে মেনে নেয়। নয়তো তারা এক একজন যে অবস্থায় অবস্থান করছে তাতে এই বুড়ো বাপের আদেশ পরোয়া কেন করবে? তবে তারা এই বুড়োর কথা পরোয়া করে। বড় ছেলের বউ মন মতো না হওয়ায় যখন বুদ্ধি করে মিথ্যা অপবাদ দিয়ে তাকে বাড়ি থেকে বিতাড়িত করলো, তখন মুখ বুজে নীরবে তার আদেশ মেনে নিয়েছিল মাঝারুল। মেজ ছেলে মেজবা দেশের বাইরে থেকে ডিগ্রি নিয়ে আসা ডাক্তার হওয়া সত্ত্বেও তার কথায় গরিব ঘরের বাচ্চা এক মেয়েকে বিয়ে করলো। অনা তো ভুল কিছু বলেনি। সে লোকের কথায় বিচলিত হয়ে তার দুই ছেলের উপর নিজের সিদ্ধান্ত চাপিয়ে দিয়ে তাদের জীবনটা নষ্ট করে দিয়েছে। বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো আলাউদ্দিন শেখের। বালিশে হেলান দিয়ে চোখ জোড়া বুঝলো সে। নিজেকে সে সর্বজ্ঞানী সর্বজান্তা ভাবে তার সিদ্ধান্ত এই পৃথিবীর সবচেয়ে উত্তম সিদ্ধান্ত। তার চিন্তাধারাই সঠিক চিন্তাধারা। তবে অনার মৃত্যুর পর পদে পদে বুঝছে সে। প্রতিটা ক্ষণে ক্ষণে জীবন তাকে দু চোখে হাত দিয়ে স্পষ্ট দেখিয়ে দিয়েছে নিজেকে নিয়ে তার ধারণাগুলো ভুল। এই যেমন অনার বান্ধবী চৈতালিকে খুনি বলে তাকে যা ইচ্ছে তাই ভাষায় গালিগালাজ করেছিল সে। পুরো গ্রামবাসীর সামনে তাকে হেয় করেছিল। অথচ কিছুদিন পর যখন অনার হত্যাকারীকে রিমান্ডে নেবার পর পুরো ঘটনা আদ্যপান্ত খুলে বলেছিল সে, তখন তার ধারণা কতটা ভুল তা প্রমাণিত হয়েছিল। সেদিন নিজেকে খুব ছোট মনে হচ্ছিল। ইচ্ছে হচ্ছিল চৈতালির পায়ে ধরে ক্ষমা চাইতে,
এই 3টা মাসে জীবন তাকে বারবার দেখিয়ে দিয়েছে তার অবস্থান। সে যে মানুষের মতো দেখতে জঘন্য এক কীট তা জানতে আর বাকি নেই। তবে সবকিছুর পরে সে অনুতপ্ত। তার ভেতরের সত্তা আজ উপলব্ধি করতে পারে তার ভুলগুলো, তার করা অন্যায়গুলো। বাঁচতে হবে তাকে, দীর্ঘদিন বাঁচতে হবে, নয়তো তার করা অন্যায়গুলো কি করে শোধরাবে সে? দাদু, এই যে তোমার মলম, বাবা নিয়ে এসেছে। মৌমির গলার স্বর কানে আসতেই চোখ মেললেন আলাউদ্দিন শেখ। মেয়েটি এই 3 মাসে বড্ড রোগা হয়ে গেছে। ঠিকমতো খাওয়া দাওয়াও নেই, যত্নও নেই। একা আর কত দিক সামলাবে মোর্শেদা? তাছাড়া বিচ্ছু এই মেয়ে তার কথা আমলেও নেয় না। অনা থাকতে মৌমির খাবার গোসল সব দিকই সে সামলিয়েছে। আজ যখন অনাই নেই তখন তার অভাব আর পূরণ করবেই বাকি। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে আলাউদ্দিন শেখ বললেন, তোর আব্বা আইছে। হ্যাঁ তো, তুই এতক্ষণ কোহানে ছিলি? দাদির সাথে, দাদির ঘরে। খাইছিস? না। ইশারায় মৌমিকে কাছে ডেকে তার মাথায় হাত বুলিয়ে দিলেন আলাউদ্দিন শেখ। নিচু গলায় বললেন, তোর কি আম্মাকে খুব দেখতে ইচ্ছে করে? করে তো। থাকতে ইচ্ছে করে আম্মার কাছে? করেই তো। ওহ, যা তোর আব্বাকে ডাইকা। কেন? তোর আম্মার ব্যবস্থা করবো, যা। মৌমির এক দৌড়ে ঘর থেকে বেরিয়ে যাবার দুদণ্ড যেতে না যেতেই হালকা কেশে দরজায় টোকা দিল মাঝারুল। ক্ষীণস্বরে বলল, আব্বা ডাকছিলেন? হ্যাঁ, আয়। কয়েক কদম এগিয়ে আলাউদ্দিন শেখের মুখোমুখি দাঁড়িয়ে মেঝের দিকে তাকিয়ে মাঝারুল বলল, জি বলেন। তোর কাছে বড় বৌমার নাম্বার আছে? ঘাবড়ে গেল মাঝারুল। ঢাকায় গিয়ে জ্যোতির সাথে তার দেখা করার খবর কি কোনোভাবে জেনে গেছেন আব্বা? ঢোক গিলে একরাশ আতঙ্ক নিয়ে মাঝারুল জবাব দিল, না। মিথ্যা কইস না। তোর ফোনে বড় বৌমার নাম্বার আছে? আছে না? আছে। দেখি, ফোন লাগাইয়া আমার কাছে দে। বুকের ভেতরে উথাল পাতাল শুরু হতে আমতা আমতা করতে লাগলো মাঝারুল। অস্থিরতায় সত্যিটা বলে দিলেও ভয় হচ্ছে তার। কি দরকার আব্বা? তুই কল লাগাইয়া দে। কিন্তু আব্বা হঠাৎ যে গেছে যাকটা, তাছাড়া। মাঝারুলকে মাঝপথে থামিয়ে দিলেন আলাউদ্দিন শেখ। থমথমে গলায় তিনি বললেন, তোর কাছে মিথ্যা বলছিলাম আমরা। বৌমার কোনো ছেলের হাত ধরে পালাই নাই, আমরাই তাকে এ বাড়ির সাথে বাধ্য করেছিলাম। প্রেগন্যান্সি স্টিক হাতে নিয়ে থম মেরে খানিকক্ষণ বসে রইল মেজবা। উল্লাসী অন্তঃসত্ত্বা, তবে তা কিভাবে সম্ভব? সে উল্লাসীর সাথে যতবার মিলিত হয়েছে প্রতিবারই প্রোটেকশন ব্যবহার করেছে। বাদ বাকি রইল অনাকাঙ্ক্ষিত ঘটনা, যা প্রথম 2বার ঘটেছিল। কোনো পরিকল্পনা ছিল না তাদের। তবে প্রথমবারে মিলিত হবার সময় তো উল্লাসীর প্রচুর রক্তপাত হয়েছিল, যাতে কনসিভ হবার চান্স না থাকার মতোই। তাছাড়া সেই সময় পরিস্থিতি এতটাই বিগড়ে গিয়েছিল যে ব্যবস্থা নেবার মতো কিছু মাথাতেই আসেনি। পরবর্তীতে দ্বিতীয়বারের মিলনও ছিল পরিকল্পনাবিহীন। তবে সেই সময় তো সেফ পিরিয়ড চলছিল উল্লাসীর, এবং তা ভেবেই বার্থ কন্ট্রোল পিল খাওয়ানোর প্রয়োজন মনে করেনি সে। তাছাড়া পিল সেবন করা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। সেখানে উল্লাসী বাচ্চা একটা মেয়ে, পিলের সাইড এফেক্ট একদমই সহ্য করতে পারবে না সে। তারপর থেকে পরবর্তীতে তো পরিকল্পনা মোতাবেক প্রোটেকশন ব্যবহার করেই মিলিত হয়েছে তারা। তাহলে এই ঘটনাটা ঘটলো কি করে? অস্থিরতা নিয়ে বিছানা ছেড়ে উঠে পড়ল মেজবা। পরনের শার্ট খুলে এগুলো ওয়াশরুমের দিকে। খুশি হবার মতো একটা খবর জেনেও খুশি হতে পারছে না সে। অদ্ভুত এক অনুভূতি হচ্ছে, মনের ভেতরে ভয় কাজ করছে। ডাক্তার হিসেবে আর কয়টা সাধারণ মানুষের চেয়ে একটু বেশি সাবধানতা অবলম্বন করতে হতো না তার? অথচ সে করেনি। মুখে পানি ছিটিয়ে বেরিয়ে এলো মেজবা। টাওয়েল হাতে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে মুখ মুছতে শুরু করতেই পেছন থেকে উল্লাসী বলল, কি হয়েছে আমার? যা বললেন সবই তো করলাম, কিন্তু কি হয়েছে তাই তো বললেন না। পেছন ফিরে উল্লাসীর দিকে তাকালো মেজবা। গম্ভীর মুখে বলল, কিছুই হয়নি। তাহলে ওটাই কি দেখলেন? কিছু না। কিছু না বললে তো হবে না। কিছু না বললে তো হবে না। কিছু তো অবশ্যই হয়েছে আমার। কি হয়েছে বলুন না। বড় কোনো অসুখ হয়েছে? আরে না। তাহলে? উল্লাসীর কথা এড়িয়ে যেতেই ব্যালকনির দিকে পা বাড়ালো মেজবা। ভালো লাগছে না তার। এ কেমন অপরাধ করে বসলো সে? 14 বছর বয়সী এক বাচ্চার শরীরে আরেকটা প্রাণের বীজ বপন করে দিল। আপনি বলছেন না কেন? কি দেখলেন? ওটাই আপনি। আমার কি হয়েছে? অদ্ভুত তো। যাও পড়তে বসো। আজ কোচিংয়ে গিয়েছিলে? হ্যাঁ, ওটাই কি দেখলেন আপনি? কিছু না বাবা। বুঝেছি আমি। আমার কিছু হয়েছে, বড় কোনো অসুখ হয়েছে। নানান আজে বাজে কথা বকতে শুরু করতেই উল্লাসীকে সবটা খুলে বলার সিদ্ধান্ত নিল মেজবা।
লম্বা একটা দম ছেড়ে সে উল্লাসীকে হাত ধরে টেনে নিয়ে এলো ঘরের ভেতরটায়। তার মুখোমুখি দাঁড়িয়ে নিচু গলায় বলল, তুমি আর এখন একানো, তোমার ভেতরে তোমার সাথে সাথেই বেড়ে উঠছে একটা প্রাণ। তুমি প্রেগনেন্ট উল্লাসী, তুমি মা হতে চলেছো। থেমে গেল মেজবা, চোখে মুখে একরাশ অস্বস্তি ফুটিয়ে আবারও বলল, আসলে সবটাই অনাকাঙ্ক্ষিত। না তুমি, না আমি, আর না তোমার শরীর কোনোটাই এখন এসব সামাল দেওয়ার জন্য প্রস্তুত নও। তবে কথায় আছে না, কপালের লেখন না যায় খণ্ডন। এই অবস্থায় আমরা না চাইলেও আমাদের কিছু করার নেই, মেনে নিতে হবে। তুমি ছোট একটি মেয়ে, তোমার জন্য প্রেগনেন্সির সময়টা অনেক বেশি কষ্ট হবে, রিস্ক থাকবে। তবে আই এম সরি উল্লাসী। আমি মা হব মানে আমার বাবু হবে পিচ্ছি সুহার মতো, আবারও কেউ আসবে? খুশিতে আত্মহারা হয়ে ফেটে পড়ল উল্লাসী। পা উঁচিয়ে মেজবার গালে একটা চুমু দিয়ে তার কাঁধে হাত টেকিয়ে বলল, আপনি বাবা, আমি মা, সুহা ওর খালামণি, মৌনি বড় বোন, বড় ভাই বড় বাবা, মুবিন ভাই ছোট বাবা। উৎসাহী বেশে উল্লাসীর কথাগুলো শুনে মনের ভেতরটায় তৃপ্তি অনুভব করলো মেজবা। এতক্ষণ যাবৎ মনে চলা অস্থিরতা অনেকটাই কমে এলো। তৃপ্ত গলায় সে বলল, তুমি খুশি? হ্যাঁ খুব, আমার না নাচতে ইচ্ছে করছে। এই না, মোটেও না। এই সময় ধীরে সুস্থে চলাফেরা করবে, এমনিতেই তুমি ছোট। ঠিক আছে, করব, সব করব। শান্ত গলায় মেজবা বলল, গুড, এবার যাও পড়তে বসো। কয়েকটা দিন পরে এক্সাম, সে খেয়াল আছে? খুব আছে। একটু নানাজানকে কল দিয়ে দিন না, ওনাকে বলি, সোহাকে বলি। ইস, আমার এত খুশি লাগছে কেন? এখন না, আমি দেখে শুনে তাকে বুঝিয়ে বলবো। না, আপনি কেন বলবেন? আমি বলবো। ব্যাপারটা উনি ভালোভাবে নাও নিতে পারে। প্লিজ উল্লাসী, আমার কথা শুনো, আমি বুঝিয়ে বলবো। কচু। ঠোঁট বাঁকিয়ে ব্যাগ খুলে বই নিয়ে বিছানায় গুটিসুটি মেরে বসলো উল্লাসী। ইচ্ছে করছে না তার পড়তে, কিন্তু উনি সেসব শুনলে তো বমির অভিনয় করলে কেমন হয়। ভাবা মাত্রই আর চোখে মেজবার দিকে তাকালো উল্লাসী। কিছু একটা ভাবছেন উনি। কি ভাবছে? নানাজানকে কিভাবে জানাবে সে কথা? ভাবতে থাকুক, এর মাঝে না হয় নিজের কাজ সেরে নেওয়া যাক। বিছানা ছেড়ে নেমে দৌড়ে ওয়াশরুমে ঢুকলো উল্লাসী। দরজা আটকে খানিকক্ষণ ওয়াক ওয়াক শব্দ করতেই ওপাশ থেকে টোকা পড়লো দরজায়। কি হয়েছে উল্লাসী? শরীর খারাপ লাগছে? দেখি দরজা খোলো। আপনি কি বোঝেন না, বইয়ের গন্ধ নাকে আসলেই আমার বমি পায়? তুমি আগে দরজা খোলো। খুলবো না, খুললেই আবারও গন্ধ পাবো, আবারও বমি হবে। ওয়েট, আমি বই গুছিয়ে টেবিলে রেখে আসছি। দরজা খুলে উল্লাসী বেরিয়ে আসতে তার হাত ধরে বিছানায় বসালো মেজবা। চিন্তা হচ্ছে তার, বইয়ের গন্ধেও গা গুলিয়ে উঠে উল্লাসীর। শরীরের অবস্থা কি তাহলে খুব বেশি খারাপ তার? শঙ্কিত মনে ফোন উঠিয়ে ইভানার নাম্বারে ডায়াল করলো মেজবা। জরুরি ভিত্তিতে মেয়েটিকে নিয়ে ইভানার সঙ্গে দ্রুত একবার কথা বলা দরকার। গতকাল রাতে আলাউদ্দিন শেখ কল করেছিলেন, অনুনয় করেছেন, ক্ষমা চেয়েছেন তার কৃতকর্মের জন্য, ফিরে যেতে অনুরোধ করেছেন নিজের সংসারে। লোকটি কি সত্যি পরিবর্তন হয়েছেন, নয়তো শেষ বয়সে এসে অভিনয় বা করবেন কেন? বিষয়টি কোনোভাবেই বোধগম্য হচ্ছে না জ্যোতির। এই লোককে যতটুকু চেনে সে, তাতে উনি ভাঙবে তবে মচকাবে না। ছোট কিছু নিঃশ্বাস ফেলে চেয়ারে শরীর এলিয়ে দিল জ্যোতি। অফিসে এলেও কাজে মন দিতে পারছে না, মেয়ের জন্য মনটা আনচান করছে। আসলে একটা সময় জীবন এতটাই দুর্বিষহ হয়ে পড়ে যে তখন মানুষ আত্মহত্যা করে মুক্তি পেতে চায় স্বার্থপর এই পৃথিবী ছেড়ে। তবে সে তা করেনি। নিজের জীবনের মূল্য বুঝে সে সরে এসেছে দুর্বিষহ জীবন ছেড়ে, নিজেকে নিজের চেষ্টায় স্বাধীন করে তুলেছে। তবে অতীতের পিছুটান কাটিয়ে উঠতে পারেনি সে। আসলে নারী ছেঁড়া ধন ফেলে আসলে কোনো মায়ের পক্ষে অতীতের পিছুটান পুরোপুরি ফেলে আসা সম্ভব নয়। নিজেকে শক্ত প্রমাণ করতে যদিও সে সবসময় বলে আসছে তার কোনো পিছুটান নেই কোনো আফসোস। বুক চিরে আরও কিছু দীর্ঘশ্বাস বেরিয়ে এলো জ্যোতির। মেয়ের জন্য হলেও আলাউদ্দিন শেখের কথায় মন সায় দিতে চাইলেও বিবেক চাইছে না। ওই বাড়িতে আবারও ফিরে গিয়ে নিজের জীবনটা দুর্বিষহ করতে চায় না সে। তবে আলাউদ্দিন শেখ তো পরিবর্তন হয়েছেন, তার চিন্তাধারার পরিবর্তন ঘটেছে। তাছাড়া মানুষ তো মাত্রই ভুল হয়, সেখানে আলাউদ্দিন শেখের দ্বারাও না হয় ভুল হয়েছে। মেয়ের মৃত্যুর পর হয়তো নিজের কৃতকর্মের জন্য সত্যিই অনুতপ্ত সে। আসবো? জ্যোতির মন এবং বিবেকের যুক্তিতর্ক থেমে গেল রুমে রাশেদের উপস্থিতিতে। চোখ মেলে সোজা হয়ে উঠে বসে সে বলল, এসে তো পড়েছো? হাসলো রাশেদ। জ্যোতির মুখোমুখি চেয়ারে বসে বলল, তোমার সাথে লাঞ্চ করতে চলে এলাম, ফ্রি ছিলাম। ফোন দিয়ে আসতে পারতে।
আমি তো ফ্রি নাও থাকতে পারতাম। হয়তো, তবে তুমি তো ফ্রি আছো। অজস্র ক্লান্তি মুখে ফুটিয়ে জ্যোতি বলল, ফ্রি থাকলে বাইরে খেতে যাওয়ার ইচ্ছা নেই, আমি টায়ার্ড, আমার একটু সময় প্রয়োজন। তুমি কি জানো, তুমি মাঝে মধ্যে এমন কিছু কথা বলো যা আমায় হার্ট করে। জানি, তবে তুমি সব জেনে শুনে আমার সাথে রিলেশনে এসেছো, এমনকি বিয়ের মতন একটি জটিল সম্পর্কে জড়াতে আমাকে প্রস্তাবও দিয়েছো। এবং তুমি তো মেনে নিয়েছো, তারপরে বিয়ের ডেটটা ফাইনাল করতে কেন দিচ্ছ না? লম্বা একটা নিঃশ্বাস ফেলল জ্যোতি, নিচু স্বরে বলল, কারণ আমি এখনো কনফিউজ। মাঝারকে ছেড়ে চলে আসার পর ফ্যামিলির সাপোর্ট পাইনি আমি। উঠতে বসতে কথা শুনিয়েছে তারা, আমাকে ফিরে যেতে বলেছে, তবে আমি যাইনি। কেন যেন যেতে ইচ্ছে করেনি। তারপর যখন ফ্যামিলির কাছ থেকে এমন কথা শুনলাম, আমি যদি মাঝারের কাছে ফিরে না যাই তাহলে যেন আমি বাড়ি থেকে বেরিয়ে যাই। আমার জন্য নাকি তাদের সমাজে চলতে ফিরতে কষ্ট হয়, লজ্জায় পড়তে হয়। তখন ছেড়ে এলাম বাবার বাড়ি। তুমি জানো, আমি প্রথম ঢাকায় আসার পর গার্মেন্টস পর্যন্ত কাজ করেছি। জানো না, কারণ আমি আমার কষ্টগুলো নিজের মাঝে জমিয়ে রাখতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। মন দিয়ে জ্যোতির কথাগুলো শুনল রাশেদ, মাথা নেড়ে তাতে সম্মতি জানিয়ে স্বাভাবিক গলায় বলল, তো তুমি এখন কি চাইছো? যদি বলি আমরা অতীতে ফিরে যেতে। যেতে পারো, আমার কোনো বাধা নেই। তুমি বাধা দিলেও আমার সিদ্ধান্ত কোনো হেরফের হতো না। বাই দ্য ওয়ে, তুমি কবে বিয়ে করতে চাও আমায়? যদি বলি আজ, করবে? আগে চলো খেয়ে দিয়ে মাথাটা ঝালাই করে নিয়ে আসি। ফাঁকা মাথায় কোনো সিদ্ধান্ত আমি নিতে চাই না। ম্লান হেসে চেয়ার ছেড়ে উঠে কোটের একটা বোতাম লাগালো রাশেদ, জ্যোতির দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, চলো। ইভানাকে নিয়ে শাহনাজ তালুকদারের চেম্বারে বসে রয়েছে মেজবা। মন মেজাজ অসম্ভব খারাপ তার। চেক আপের জন্য উল্লাসীকে ভেতরে নিয়ে যাওয়া খানিকটা ভয়ও লাগছে। এত টেনশন করছিস কেন বলতো? পাশ থেকে ইভানার কথা শুনে বিরক্ত হলো মেজবা। কপাল কুঁচকে বলল, টেনশন করাটা কি স্বাভাবিক না? স্বাভাবিক, তবে এতটা হাইপার হওয়ার স্বাভাবিক না। তাছাড়া তুই এত হাইপার হলে উল্লাসী কি করবে? উপদেশ দেওয়ার জন্য ধন্যবাদ, তবে ওর সামনে আমি যথেষ্ট কুলই থাকি। প্লাস আমি ওকে এটাও বুঝিয়েছি এটা হওয়ারই ছিল। অবশ্যই হওয়ার ছিল, তোর মতো স্টুপিডের কাছ থেকে তো হওয়ারই ছিল। কই, লিমনের বিয়েতে তো 1 বছর হয়ে গেল। ওর বউকে কি ও প্রথম রাতেই গ্রেপ বানিয়েছিল? অশ্লীল কথাবার্তা বলিস না। ওরে আমার শালীন রে। গম্ভীর মুখে মেজবাকে বসে থাকতে দেখে হাসি তামাশা বন্ধ করার সিদ্ধান্ত নিল ইভানা। ফিরে যাবার সময় তার হয়ে এসেছে। খুব বেশি হলেও 5 দিনের মতো এদেশে রয়েছে সে। এর মাঝে শুধু মেজবাকে রাগিয়ে কী লাভ? এমনিতেই তার যাবার খবর শুনে প্রচুর রেগে রয়েছে মেজবা, কিন্তু সে এখানে থেকে করবেই বাকি। তার বুঝি কষ্ট হয় না? মেজবা এবং উল্লাসীকে একসাথে দেখলে কলিজা ছিঁড়ে যায় তার। তারপরে তো নিজের কষ্টটা সামলে তাদের বিপদে আপদে সর্বসময় পাশে থাকার চেষ্টা করে। অথচ মেজবা সেসব বোঝেই না। অবশ্য দরকার কি বোঝার, সে নিজেও তো বোঝাতে চায় না। তুই পাশে থাকলে আমি সাহস পেতাম, ভেবেছিলাম তোর আন্ডারেই ওকে রাখবো, অথচ তুই। আমি কি তোর পাশে নেই? সব সময় আছি। তাছাড়া শাহনাজ আপা তো ভালো একজন ডক্টর, আর তা তোর বা আমার কারোরই অজানা নয়। তবুও। ম্লান হেসে মেজবার কাঁধে হাত রেখে তাকে আশ্বস্ত করে ইভানা বলল, কি তবুও? দেখিসনি আপা কি বললেন? ভালো আছে উল্লাসী, ঠিকঠাক আছে, টেনশন করিস না। শুধু উল্লাসীর দেখাশোনাটা ঠিকঠাক কর। বাড়িতে জানাতে হবে, উল্লাসীর নানাজানকে জানাতে হবে। ব্যাপারটা কে কিভাবে নেবে কে জানে। তবে বুঝিয়ে সবটা খুলে বলতে হবে তাদের। কিন্তু কিভাবে বুঝিয়ে বলবে? সেফ পিরিয়ড বা পিল না খাওয়ানোর কারণ এসব তো আর বলা যাবে না তাদের। তাহলে ঠিক কি বলবে, কি বলে বুঝ দেবে? মাথায় আসছে না মেজবার। ডাক্তার দেখিয়ে রিপোর্ট দেখিয়ে উল্লাসীকে বাসায় নিয়েছে ঘন্টাখানেক হয়েছে। যদিও ডাক্তার বলেছে চিন্তার কিছুই নেই, তবুও তার চিন্তা কমছে না, অস্থির লাগছে। উল্লাসীর প্রেগন্যান্সির ব্যাপারটা কোনোভাবে মেনে নিতে পারছে না। হঠাৎ কলিং বেলের শব্দে চিন্তার জগতে বিচরণ ছেড়ে বেরিয়ে এলো মেজবা। ওয়াশরুমের দরজায় নক করে উল্লাসীকে দ্রুত গোসল করার তাড়া দিয়ে সে এগুলো সদর দরজার দিকে। কি ব্যাপার, কখন এলে? আর ডাক্তার কি বললো? দরজা খুলে মুন্নি সরকারকে দেখে বিব্রত বোধ করলো মেজবা। ড্রয়িং রুমের দিকে এগুতে এগুতে সে নিচু গলায় বলল,
সব ঠিকঠাক আছে। খাওয়া দাওয়া চলাফেরার দিকে নজর দিতে বলতো। মা হওয়ার জন্য উল্লাসের ওজন খুবই কম। মেজবার পিছু পিছু সোফায় এসে বসলো মুন্নি সরকার। আশেপাশে নজর দিয়ে বলল, ও তা এই বয়সী বউকে প্রেগনেন্ট বানানোর জন্য কিছু বললো না ডাক্তার? না, এটা সম্পূর্ণই আমাদের ব্যক্তিগত ব্যাপার। মেজাজটা প্রচণ্ড খারাপ হলেও নিজেকে সংযত রাখলো মেজবা। সে নিজেও যেখানে বুঝতে পারছে তার দ্বারা ভুল হয়েছে, সেখানে বাইরের মানুষ তা বললে দোষের কি? সরি মজা করছিলাম। যাই হোক, কংগ্রাচুলেশনস। মেজবার কাছ থেকে কোনো জবাব না পেয়ে কপাল কুঁচকে ফেললো মুন্নি সরকার। তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে চেয়ে বলল, কি ব্যাপার, তুমি কি খুশি নও? এটা কি আদৌ খুশি হওয়ার মতো নিউজ? হবে না কেন? তোমাদের মাঝে নতুন অতিথি আসছে, অবশ্যই এটি খুশি হবার মতোই একটি নিউজ। আমার তা মনে হয় না। কেন? উল্লাসীর বয়স কম। আপনি আমি সবাই জানি এই বয়সে কোনো মেয়ের পক্ষে মা হওয়ার জন্য সঠিক সময় নয়। প্রচুর রিস্ক আছে। তাছাড়া ও অবুঝ। যার ভেতরের বাচ্চামিগুলোই এখনো যায়নি, সে কিভাবে আরেক বাচ্চাকে সামলাবে? সব ভেবে আমার প্রচুর অস্বস্তি হচ্ছে, মেনে নিতে পারছি না। সোফায় আরাম করে বসলো মুন্নি সরকার। মাথা নেড়ে মেজবার কথায় সম্মতি জানিয়ে বলল, সব ঠিক আছে, তবে তোমার মেনে নেবার ব্যাপারটি মোটেও ভালো লাগলো না আমার। একটা কথা বলো তো, আমাদের নানি দাদিদের কি বাচ্চা হয়নি? এমনকি তোমার মাকেও জিজ্ঞেস করে দেখো, ওনার কত বছর বয়সে প্রথম সন্তান হয়েছে। তখনকার আর এখনকার যুগ প্রচুর পার্থক্য আছে। এক্স্যাক্টলি, এটাই তো আমি বলছি। তখন ডক্টর, হসপিটাল এসব তেমন ছিল না, ভালো চিকিৎসাও ছিল না, অথচ এখন সব আছে। কোনো সমস্যা হলে তুমি আছো পাশে। প্রযুক্তির কথা আর নাই বা বললাম। তারপরও রিস্ক তো থেকে যায়। তা প্রতিটি প্রেগনেন্ট মেয়েরই থাকে, অনাকাঙ্ক্ষিত হলেও তুমি তো খুশির এই নিউজটি পেয়েছো। আর যে বছরের পর বছর অপেক্ষা করে আছে শুধুমাত্র এই নিউজটি শোনার জন্য, কিন্তু পাচ্ছে না। একবার গিয়ে তার ফিলিংসগুলো শুনে এসো। আর কেউ নয়, একবার হাসানের সাথে কথা বলে দেখো, বুঝতে পারবে বাচ্চার জন্য ঠিক কতটা পাগল সে। দীর্ঘশ্বাস ফেলল মেজবা। ক্ষীণস্বরে বলল, সব বুঝলাম, তবে আমি উল্লাসের উপরে কাউকে প্রায়োরিটি দিতে পারবো না। আর যে আমার দুনিয়ায় আসেনি তাকে তো আরও নয়। আমি জাস্ট উল্লাসের কষ্ট দেখতে পারবো না। বিশ্বাস রাখো, কিচ্ছু হবে না। বিশ্বাসটাই রাখতে পারছি না। সত্যি বলতে অনার মতো আমি আর কাউকে হারাতে চাই না। আপনজনকে হারানোর কষ্ট যে কতটা তীব্র হয় তা আজও আমি পদে পদে অনুভব করতে পারি। আজ শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন। আগে মেজবার কাছে ছুটির দিন মানেই ছিল লম্বা একটা ঘুম নিয়ে উঠে গোসল সেরে জুম্মার নামাজে যাওয়া। এদিনটাই নেই সকাল সকাল ঘুম থেকে উঠে সময় মতো হাসপাতালে যাবার কোনো তাড়া, নেই ছকে বাঁধা কাজের হিসাব, নেই রুগীদের করুণ আর্তনাধ্বনি। তবে আজ থেকে মনে হচ্ছে বাধা ধরা কাজের নিয়মে পরিবর্তন আনতে হবে। উল্লাসী অন্তঃসত্ত্বা, তার উপর বয়স কম। এর মাঝে তাকে একা হাতে পুরোর বাড়ির কাজ সামলাতে দেয়া যাবে না। ছুটি থাকুক বা হাসপাতালের ডিউটি, প্রতিদিন সকালে উঠে উল্লাসীকে রান্নাসহ সকল ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কাজেও সাহায্য করতে হবে। দরকার পড়লে গ্রাম থেকে কাউকে আনতে হবে সারাদিন উল্লাসীকে দেখে শুনে রাখার কাজে। আজ অনা বেঁচে থাকলে না হয় আম্মাকে কিছুদিনের এখানে রাখা যেত। হঠাৎ অনার কথা স্মরণ হতেই বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো মেজবার। অনার মৃত্যু এখনও মেনে নিতে পারেনি সে। কেন যেন মনে হয় বেঁচে আছে অনা, তার আশেপাশেই আছে। ব্যাগ হাতে বাড়িতে ঢোকার পর সে ছুটে আসবে তার পাওনা করেই বুঝে নেবার জন্যে। বুকের ভেতরটা মুচড়ে উঠতে ঠোঁট চেপে নিজেকে সামলে নিল মেজবা। দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখে এগুলো রান্নাঘরের দিকে। তোমাকে বারবার বললাম মাংস টাংস রাখতে হবে না, অল্প কিছুর মাঝেই করে ফেলো। কথা কেন শোনো না তুমি? মেজবা করা স্বরে কথাগুলো বলতেই তার দিকে ফিরল উল্লাসী। চোখে মুখ কুচকে আহ্লাদি গলায় বলল, আমার মাংস খেতে ইচ্ছে করলে আমি কি করব? তোমার মাংস খেতে ইচ্ছে করেছে? হ্যাঁ, খুব। ঠিক আছে, আমি ধুয়ে পরিষ্কার করে দিচ্ছি, তুমি ওদিকেই থেকো, নয়তো আবার বমি হবে। উফ, বাঁচালেন। আমি আরও ভাবছিলাম আরও এক দফা বমির জন্য তৈরি হ উল্লাসী। হালকা হেসে মাংসের গামলায় হাত দিল মেজবা। এক একটা টুকরো পরিষ্কার করতে করতে উল্লাসীর উদ্দেশ্যে বলল, বাড়িতে কল করব ভাবছি,
তবে এখন করলে আব্বাকে পাবো কিনা সন্দেহ। পেঁয়াজ কুচি কুচি করে মরিচে হাত দিল উল্লাসী, আগ্রহী গলায় বলল, কেন পাবেন না কেন? আমাদের এখানে জুম্মার নামাজ অনেক আগেই পড়ায় না? আব্বা হয়তো নামাজই গেছেন। ও হ্যাঁ, কিন্তু আব্বার তো পায়ে পানি ধরেছে, উনি কি মসজিদে যেতে পারবেন? ওহো, এটা তো ভুলেই গিয়েছিলাম। তুমি চুলে পেঁয়াজ মরিচ দাও, আমি কথা বলে আসি। আপনি যান, আপনাকে আর লাগবে না। মাংসের গামলা উল্লাসীর দিকে এগিয়ে দিতে দিতে মেজবা বলল, বেশি পণ্ডিতি করো না, আমি এসে ঢেলে দিব। ওটুকু আমি পারবো। আর পারবে না? দেখি দাও মাংসের ডিশটা, আমি সাথেই নিয়ে যাই। ঠিক আছে, আমি নাড়বো না মাংস, রেখে যান ওটা। উল্লাসীর কথায় পাত্তা না দিয়ে মাংস ভর্তি গামলা নিয়ে ঘরে ফিরে এলো মেজবা। চার্জ থেকে ফোন খুলে ডায়াল করলো বাড়ির টেলিফোন নাম্বারে। আসসালামু আলাইকুম আব্বা, আপনার শরীর ভালো? জি। আপনার পায়ের পানির কি অবস্থা? সময় মতো খান, ইনশাল্লাহ সুস্থ হয়ে উঠবেন। অস্বস্তি অনুভব করছে মেজবা, তবে বলতে তো তাকে হবেই, কিন্তু কিভাবে বলবে? তাছাড়া এত ছোট এক মেয়ের অন্তঃসত্ত্বার খবর শুনে তার কাছে কৈফিয়ত চাইলেই বা কি কৈফিয়ত দেবে সে? লম্বা একটা দম ছেড়ে নিজেকে শান্ত করলো মেজবা, ক্ষীণস্বরে বলল, হ্যাঁ আব্বা, আপনি দাদা হচ্ছেন। আলাউদ্দিন শেখের উৎসাহ দেখে কপাল কুঁচকে ফেললো মেজবা, সংকুচিত গলায় বলল, রাখছি তাহলে আব্বা। বড় বৌমা বলতে বড় ভাবি এসেছে? না, কিন্তু উনি কেন? ফোন নামিয়ে রেখে পুরো ব্যাপার বুঝে ওঠার জন্য কিছু সময় নিল মেজবা। বড় ভাবি কি সত্যি একেবারে ফিরে এসেছে? বিশ্বাস হচ্ছে না তার। দুপুরে খাবার শেষে মৌমিকে কোলে নিয়ে আলাউদ্দিন শেখের ঘরে প্রবেশ করলো জ্যোতি। সে যে আলাউদ্দিন শেখকে দেখে এবারই ছেড়ে বেরিয়ে গিয়েছিল, সেই লোকের সাথে কোনো দিক দিয়ে মিল নেই এই আলাউদ্দিন শেখের। চিন্তায় চিন্তায় বয়সের তুলনায় তাকে খুব বেশি বৃদ্ধ দেখাচ্ছে। শরীরের চামড়া কুঁচকে জায়গায় জায়গায় কালচে হয়ে পড়েছে, দাড়ি গোঁফ পেকে সাদা হয়ে গেছে, চোখের নিচে পড়েছে কালচে আবরণ। তার বর্তমানে অবস্থা দেখে যে কারো কঠিন হৃদয় গলতেও বাধ্য। বুক ভর্তি তৃপ্তি নিয়ে মেয়েকে বুকে জড়িয়ে একটা চেয়ারে বসলো জ্যোতি। চিরপরিচিত এই বাড়িতে আসার পর থেকে অন্যরকম ভালো লাগা কাজ করছে তার। কেন যেন রাশেদকে ফেলে এ বাড়িতে ফিরে আসার সিদ্ধান্তই মনে হচ্ছে জীবনের উত্তম একটি সিদ্ধান্ত। ঠোঁটে মুখে অজস্র স্বস্তি ফুটিয়ে আলাউদ্দিন শেখের মায়ায় মোড়ানো চেহারার দিকে তাকালো জ্যোতি। নিচু গলায় বলল, ডেকেছিলেন? ওহ হ্যাঁ, আইসো মাঝারুল, আইসো। না, ওর খাওয়া হয়নি, হলেই এসে পড়বে। আচ্ছা, ও আসুক তারপরেই বলি। তা আমার দাদুভাই খুশি তো? ও মৌমি, তুই খুশি? দাদুর কথা শুনে মায়ের বুক থেকে মাথা উঠালো মৌমি। হাসি মুখে মায়ের গালে হাত বুলিয়ে বলল, অনেকগুলা খুশি, কিন্তু আম্মু তো আবারও চলে যাবে। মেজো বাবার বাসায় গিয়েও যখন আম্মুকে পেয়েছিলাম, তখনও আম্মু চলে গিয়েছিল। মেয়ের কপালে চুমু দিল জ্যোতি। চোখ নেড়ে তাকে আশ্বাস দিয়ে বলল, আর যাব না রে মা। আমি জানি কাল সকালে ঘুম থেকে উঠেই দেখবো আম্মু নেই। তবে আমিও কম চালাক হতো না। তোমাকে এখন যেভাবে জড়িয়ে রেখেছি, সব সময় এভাবে জড়িয়ে ধরে থাকবো, কোনোদিন যেতেই দিব না। যাইব না তোর মা, চাইলেও আমি যাইবার দিব না। ও বড় বৌমা, তুমি মেজবার বাড়িতে গিয়েছিলে নাকি? আলাউদ্দিন শেখের কথায় মাথা নাড়ালো জ্যোতি। ঠিক কী জবাব দেবে ভেবে পেল না সে। মৌমির সঙ্গে সময় কাটানোর জন্য মাঝারুল এবং সে এক হোটেলে ছিল, এবং সেই রাতে দুজনের ইচ্ছাতে এমন কিছু ঘটে গিয়েছিল যা চাইলেও এই কয়দিনে ভুলতে পারেনি সে। নতুন করে আবারও মাঝারুলকে নিয়ে ভাবার ওই রাতটি একটি কারণ, নতুবা এই বাড়িতে নতুন করে ফিরে আসা মোটেও সহজ ছিল না তার পক্ষে। তাহলে মনিক কোনকার কথা কয়? ওকে আমি গল্প শুনিয়েছিলাম, ওসব বলছে। দরজার কাছ থেকে জবাব দিতে দিতে আলাউদ্দিন শেখের পায়ের কাছে এসে বসলো মাঝারুল। আলতো হাতে পায়ের অবস্থা দেখে বলল, কমে গেছে অনেকটা। তা আব্বা কিছু বলতে চাইছিলেন বোধহয়? হয়, প্রথমে আমি তোকে দুইজনের কাছে ক্ষমা চাই। কিরে, ক্ষমা করবি না? এভাবে বলবেন না আব্বা। মাঝারুলের কথা শুনে জ্যোতির দিকে তাকালো আলাউদ্দিন শেখ। ব্যাকুল স্বরে বলল, বড় মামা, তুমি কিছু কও।
আমার এখানে কিছু বলার নেই। ভুল কম বেশি আমারও ছিল। মন জুগিয়ে চলা বলতে একটি কথা আছে, যেটি আমি কখনোই করার চেষ্টা করিনি। তাছাড়া আমি অতীত ভুলে এখানে এসেছি। সেইটাই আমি আমার জন্য বড় ক্ষমা। আর কোনো ছেলে মেয়ে জীবনে কাটা হয়ে দাঁড়াইতে চায় না বৌমা। অনেক খারাপ কাজ করছি, মেয়েকে হারায় শাস্তি পাইছি, জানো না বৌমা? মধ্যরাতে বুকের ভেতরটা কাইফা ওঠে, ফাঁকা ফাঁকা লাগে মেয়েটার জন্য। ইস, কি কষ্ট দেয় না আমার মেয়েটারে মারছে। আলাউদ্দিন শেখের আর্তনাদ ধ্বনি শুনে চোখ জোড়া ছলছল হয়ে এলো জ্যোতির। অনার মৃত্যুর খবর জানা ছিল না তার। জানলেও হয়তো শেষ দেখা দেখতে আসতো না সে। কি দরকার বিভৎস এক মুখকে স্মৃতির পাতায় স্থান দেওয়ার? তার মনে যে অনার ছবি আজও রয়েছে, তার হাস্যোজ্জ্বল মুখটি না হয় আজীবন থাকুক স্মৃতির পাতায়। আমি মেয়েটা হারায় বসছি, কলিজার টুকটা ছাড়া দিনের পর দিন কাটাতে কেমন লাগে, এত কষ্ট হয় বৌমা। আর সে কষ্ট সহ্য করে আমি তোমারে দিছি, তুমি কেমনে সহ্য করছো বৌমা? তুমি আমারে ক্ষমা করতে পারলেও এই কাজের জন্য আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। থাক না সেসব কথা। ছোট্ট একটা নিঃশ্বাস ফেললেন আলাউদ্দিন শেখ। মৃদু স্বরে বললেন, থাক, যেটার জন্য ডাকছিলাম। তুমি তো ঢাকায় চাকরি করো, মাঝারুলের এইখানে একটা হাই স্কুল মাস্টারি করে, তাই তোমরা কেমনে দুজন একসাথে থাকবা বলি কি? মাঝারুল তুই ঢাকায় কোনো চাকরি খোঁজ, মেম সাহেব ওর ঠিকই ব্যবস্থা কইরা দিব। আলাউদ্দিন শেখের এমন কথা শুনে অবাক হলো মাঝারুল। তার বাবা এসব কি বলছেন? তার কি ধারণা তাদের করা ভুলের জন্য তাদের ফেলে স্ত্রী সন্তানকে নিয়ে ঢাকায় গিয়ে নতুন সংসার সাজাবে সে? অসম্ভব। সন্তান ভুল করলে যেখানে তা মাফ করে তাদের সঠিক পথের দিকে ধাবিত করে পিতামাতা, সেখানে পিতামাতা ভুল করলে সন্তান কেন পারবে না তাদের দিকে সঠিক পথে আনতে? তাছাড়া ছেড়ে চলে যাওয়া কোনো সমস্যার সমাধান নয়। যদিও তো সকল দায় দায়িত্ব আর আপনারা? আলাউদ্দিন শেখ জবাব দিলেন, আরে আর কতবার বাপ মা কইরা যাইব মাজারুল, এখন তো নিজের দিকে তাকাইতে হইব। তোমার ভালো থেকো বৌমা, তোমারা ভালো থাকলে আমরা ভালো। আমি রিজাইন দিয়েই এসেছি। আমি এখানেই থাকবো আপনাদের সবার সাথে। কিন্তু বৌমা তোমার কাজ হবে, এখান থেকেই হবে, অন্য কিছু করব। তাছাড়া মাঝার তো সাথেই আছে। কি তুমি নেই? জ্যোতির কথায় সুখের এক ছায়া ছেয়ে গেল মাঝারুলের পুরো মন জুড়ে। বুক ভর্তি তৃপ্তি নিয়ে সে বলল, আছি। সিকান্দার মির্জার সাথে কথা শেষে ফোন রেখে পড়ার টেবিলে বসলো মেজবা। পুরো ব্যাপারটা নিয়ে যতটা আতঙ্ক কাজ করছিল তার মনের ভিতরটায়, সবাইকে সবটা জানানোর পর তার চেয়ে দ্বিগুণ বেশি বিস্মিত সে। কত সহজেই না বিষয়খানা মেনে নিয়েছে সকলে। যেখানে সকলের মনে উল্লাসীকে নিয়ে ভয় হবার কথা, সেখানে তাদের মনে ভর করেছে একরাশ আনন্দ। কেন আমাদের সমাজটা এমন? কেন এই সমাজের মানুষের চিন্তাধারা যে এখনো পৃথিবীর আলোয় দেখেনি তাকে নিয়ে সীমাবদ্ধ? নানাজান কি বললো? উল্লাসীর প্রশ্ন শুনে পিছন ফিরে বিছানার দিকে তাকালো মেজবা। গম্ভীর মুখে বলল, ভালো খবর, তিনি অনেক খুশি হয়েছেন। আর তোমাকে তার ওখানে রাখার কথাও বললো। ওখানে নাকি দেখাশোনার মানুষ আছে। বলেই হলো, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। আমিও দেব না। উদ্বিগ্ন গলায় কিছু একটা বলেই আবারও চিন্তায় ডুব দিল মেজবা। তীক্ষ্ণ চোখে তাকে খানিকক্ষণ পর্যবেক্ষণ করে গলা উঁচিয়ে তাকে ডেকে উঠল উল্লাসী। ঠোঁট বাঁকিয়ে বলল, আপনি দিন দিন যেন কেমন বিরক্তিকর হয়ে যাচ্ছেন, কেমন গম্ভীর, যেন আপনার মতো রাগী মানুষ এই পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। বাবা হব তো সামনে, তাই প্র্যাকটিস করছি কঠোর বাবা হবার। কচু করছেন, বাবা হবে না হয় দুদিন আগে জানলেন, তাহলে এর আগেও কেন ওরকম করছেন, যেন রাগী ভূত একটা? তখনও আমি জানতাম। তাছাড়া আমি কি তোমার মতো সারাদিন টই টই করবো? তুমিও আমার মতো নিজেকে বদলাও, মাতৃসুলভ আচরণ নিজের মাঝে আনো, নয়তো বাচ্চা হবার সাথে সাথেই তোমার মতো বিচ্ছুপানা শিখে যাবে। সবসময় এক কথা, বাচ্চা মানুষ আর একটি বাচ্চার ঝামেলা নিতে পারবে না, হ্যান ত্যান। দুদিন ধরে এই কথা বলে আসছেন, তো শুনে রাখেন ডক্টর সাহেব, এই বাচ্চাই কিন্তু সুহাকে বড় করেছে। ছোট্ট সেই সুহার প্রস্রাব পায়খানা থেকে শুরু করে সবটাই এই বাচ্চাই করেছে। আর এখন যখন আমার নিজের বাবু হবে তখন নাকি আমি বাচ্চা বলতে পারবো না। সবাইকে আপনার মতো বোকা হালুম, শুধু লম্বাতেই বেড়েছে, বুদ্ধিতে নয়।
আপনি পাকনা বুড়ি, এবার ঠিক আছে? খুব হয়েছে। একটা কথা জানেন, আপনি যখন রাগী চেহারা নিয়ে থাকেন, আমাকে বকেন, আমি আদর চাইলে কপাল কুঁচকে বলেন উফ উল্লাসে পড়ছি, বিরক্ত করো না, তখন আপনাকে দেখতে গরু গরু লাগে। কপাল কুঁচকে ফেলল মেজবা, কড়া গলায় বলল, যথেষ্ট হয়েছে, এত রাত জাগতে নেই, ঘুমাও। এই যে এই চেহারা, আপনাকে এখন ঠিক গরু গরুই লাগছে। হেসে ফেলল মেজবা। চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে ঘড়িতে সময় দেখে ঘরের আলো নিভিয়ে এলো বিছানায়। এক হাতে উল্লাসীকে বুকে আঁকড়ে ধরে তার চুলের মাঝে ঠোঁট ডুবিয়ে মৃদুস্বরে ডুবিয়ে বলল, ঘুমাও, রাত অনেক হয়েছে। সে কথা তাল না দিয়ে মেজবার বুকে মুখ গুজল উল্লাসী। বিড়াল ছানার মতো নাক ঘষতে ঘষতে আহ্লাদি গলায় বলল, বাবু এখন আমার পেটে কি করে? আমার এই ছোট্ট পেটে ওর থাকতে কষ্ট হয় না? দম বন্ধ হয়ে আসে না? না, ওর জন্য এটাই সবচেয়ে নিরাপদ স্থান। তুমি যখন শ্বাস নাও, বাবুও তোমার মাধ্যমে শ্বাস নেয়। তুমি যখন খাও, বাবুও খায়। তুমি যখন হাসো, বাবুও হাসে। তাহলে তো আমায় সব সময় হাসতে হবে, আমার বাবুও খুশি থাকবে। হ্যাঁ, মা খুশি তো সন্তানও খুশি। মেজবার কথার পিঠে কিছু বলল না উল্লাসী। চোখ বুজে চুপচাপ খানিক্ষণ তাকার পর মনটা ভারী হয়ে উঠল তার। মুখ তুলে মেজবার দিকে তাকিয়ে সে নিচু স্বরে বলল, কাল রাতে আমি মাকে স্বপ্নে দেখেছি, ছোট্ট সুহাকে কোলে নিয়ে দাঁড়িয়েছিল মা, আমাকে কিছু একটা বলছিল, তবে আমি অনেক দূরে থাকায় ঠিকভাবে শুনতে পারছিলাম না। সুহাকে জন্ম দিতে গিয়ে মা যেমন মা হারা হয়ে গেছে, বাবুকে জন্ম দিতে গিয়ে যদি আমিও মা হারা হয়ে যাই, তখন কি বাবার মতো আপনিও ছোট মার মতো কাউকে বিয়ে করে আনবেন? বুকের ভেতরটা হু হু করে উঠল মেজবার। যে ভয়টা সে পাচ্ছিল আস্তা উল্লাসীর মুখ থেকে শুনে কলিজা মোচড় দিয়ে উঠল তার। ধরা গলায় সে কোনো মতে বলল, ঘুমাও উল্লাসী। ঘুমাবো। আমি আপনাকে আগেও বলেছিলাম, আপনি কখনোই আমাকে সেভাবে ভালোবাসবেন না। যে ভালোবাসা আমি হারিয়ে গেলেই ফুরিয়ে যাবে, আপনি আমাকে সেভাবেই ভালোবাসবেন যে ভালোবাসায় আমি মার মতো হারিয়ে গেলেও ছোট মার মতো কেউ কখনোই আসবে না। আজও আপনাকে বলছি, আপনি আমার জায়গায় কাউকে এনে সুহার মতো আমার বাবুটাকে কষ্ট দেবেন না। সুহার পাশে আমি ছিলাম, কিন্তু আমার বাবুটার কেউ থাকবে না। সূর্যোদয়ের সাথে সাথে নতুন দিনের সূচনা হয়, শুরু হয় জনজীবন প্রক্রিয়া। নতুন শিশু জন্ম নেয়া, আবার অনেকে বিদায় নেয় মমতাময়ী পৃথিবীর বুক ছেড়ে। জন্ম মৃত্যু যে জীবনেরই অংশ। জন্ম যার হয়েছে, মরতে তো তাকে হবেই। তাই বলে কি থেমে থাকে জীবন? থাকে না। ধরাবাঁধা নিয়ম ভেঙে জীবন তার নিজস্ব গতিতে এগিয়ে চলে, যে গতিতে চলে এসেছে মেজবার জীবন। দেখতে দেখতে চোখের পলকে আরও 6টি মাস হারিয়ে গেছে তার জীবন থেকে। আকস্মিক যেভাবে সে হারিয়েছিল তার বোনকে, তবে অন্য আরও 10টা দিনের চেয়ে তার আজকের দিনের সূচনা হয়েছে ভিন্নভাবে। সকাল সকাল উঠে ব্যথায় ছটফট করা উল্লাসীকে দেখে অস্থির হয়েছে। প্রিয়জন হারানোর ভয়ে ডেকেছে উপরওয়ালাকে। আজও নতুন একটা শিশু জন্মাবে। রহস্যময় পৃথিবীতে নিজের পদার্পণের জন্য যে উতলা হয়ে উঠেছে। মায়ের পেট থেকে বেরিয়ে নতুন জগতে নিজের রং ছড়ানোর জন্য চঞ্চল হয়ে উঠেছে। তবে মা যে তার এই আগমনী বার্তা সহ্য করতে পারছে না। ব্যথায় অস্থির হয়ে কাকুতি মিনতি করছে ব্যথা কমিয়ে দেবার। বুঝতে পারছে না সে তার শিশুর রূপটি কেন শুধু শুধু মাকে কষ্ট দিচ্ছে সে। ব্যথায় কোকড়ানো মুখ নিয়ে হাসপাতালের বেডে শুয়ে আর্তনাদ ধ্বনি করে উঠল উল্লাসী। মুন্নি সরকারের হাত চেপে ধরে বলল, ভাবি আমার কি সময় হয়ে এসছে? হ্যাঁ। আমার খারাপ লাগছে ভাবি, কষ্ট হচ্ছে। আমি কি মরে যাচ্ছি ভাবি? বাজে বকিস কেন? মরা কি খুব সহজ? শুধু তুই একাই এই দুনিয়ায় বাচ্চা জন্ম দিচ্ছিস, আর কেউ দিচ্ছে না? জবাব দিল না উল্লাসী। পেট আঁকড়ে ধরে আবারও চিৎকার করে উঠল সে। এত কষ্ট কেন? মা হওয়ায় কেন? কেবিনে ঢুকলো মেজবা। চোখে মুখে তার আতঙ্কে নীল হয়ে রয়েছে। নতুন শিশু আসছে পৃথিবীতে, তবে তার আগমনে বুকের ভেতরটায় ভয় হচ্ছে। অজানা এক শঙ্কা গ্রাস করে ফেলছে নতুন প্রাণের আগমনী খুশি। তবে তার আগমনের প্রস্তুতি সম্পূর্ণ করা প্রয়োজন, যেন কখনোই উল্লাসী ধরতে না পারে বাবা হিসেবে তার ব্যর্থতাগুলো। আপনি বারবার কোথায় যান আমাকে ফেলে? উল্লাসীর কাপা গলার স্বর কানে আসতে তার পাশে বসলো মেজবা। হাতের মুঠোয় তার হাত শক্ত করে চেপে ধরে বলল, আর যাব না, এই তো বসলাম। আমার কষ্ট হচ্ছে খুব। এখনই ঠিক হয়ে যাবে। যদি ঠিক না হয়, আমি যদি মারা যাই? কোমল স্বরে মেজবা জবাব দিল, কিচ্ছু হবে না। হবে। আমার মনে হচ্ছে আমিও মায়ের মতো মারা যাব। আপনি আমার বাবুটাকে দেখবেন তো?
কিচ্ছু হবে না ওসব, তুমি ভালো কিছু ভাবো। আমাদের বাবুর নাম ঠিক করেছিলে না? কি নাম যেন ঠিক করেছিলে? ছেলে বাবু হলে উল্লাস আর মেয়ে বাবু হলে মৈত্রী। আপনি কিন্তু আমায় কথা দিয়েছেন, আপনি সুহার মতো আমার বাবুকে কষ্ট পেতে দেবেন না। আমার বাবুটাকে সব সময় আদর করবেন, আপনার কাজে বিরক্ত করলেও বকবেন না, একা রুমে কখনোই রাখবেন না। ধরা গলায় মেজবা বলল। চুপ, একদম চুপ। থামলো না উল্লাসী। ব্যাকুল সুরে সে বলতে লাগলো তার মনের ভেতরে জমানো কথাগুলো। আপনি যদি আমার জায়গায় কাউকে আনতেই চান তাহলে আমার বাবুটাকে নানাজানের কাছে দিয়ে আসবেন। আমি জানি উনি সুহার মতো আমার বাবুটাকেও ভালোবাসবেন। আর একবার এই সমস্ত কথা বলবা তো আমি উঠে চলে যাব। না, আপনি যাবেন না। আপনি আমার পেটে হাত রাখুন, দেখুন আমার বাবুটা কিভাবে নড়ছে। শুনুন, ওকে কিন্তু বকবেন না কখনোই, কখনোই বলবেন না তুই কেন এত কষ্ট দিয়ে তোর মাকে মেরে ফেললি। ওটির সামনে বসে অপেক্ষা করছে লিমন। অজানা এক ভয় তাকেও আচ্ছন্ন করে রেখেছে। ডাক্তার হবার সুবাদে তার অজানা নয়, অপ্রাপ্ত বয়স্ক একটি মেয়ের মা হবার সময় ঠিক কতটুকু ঝুঁকির সম্মুখীন হতে হয়। তবুও সবটা জেনে শুনে অনাকাঙ্ক্ষিত ঘটনাটাকে মেনে নিয়ে মেজবা সবটা সামলে দিয়েছে। উল্লাসীর ছোট বড় সকল আবদার মিটিয়েছে, ধৈর্য ধরে নিজের সবটা দিয়ে সেবা করেছে অর্ধাঙ্গিনীর অন্তঃসত্ত্বার সময়টিতে। মেজবার এই ভালোবাসা কষ্ট যেন বিফলে না যায়, নয়তো জীবনের অর্থকেই হারিয়ে বসবে সে। চোখ বুঝে উপরওয়ালার নিকট প্রার্থনা, মাঝপথে ইভানার আসা ফোন কলে ব্যাঘাত ঘটল তাতে। দীর্ঘশ্বাস ফেলে কল রিসিভ করে লিমন বলল। হ্যাঁ বল। কি অবস্থা ওইখানে? উল্লাসের কি অবস্থা? ওটিতে নিয়ে গিয়েছে কিছুক্ষণ হলো। আর মেজবা? ওর সাথেই আছে। ও তো আরেক নাছর বান্দা। উল্লাসীকে কোনো মতে একা ছাড়বে না সে। যাক, ভালোই হয়েছে, এতে উল্লাসীও সাহস পাবে। মোটেও না, আরও তার বিপরীত হচ্ছে। মেজবাকে কাছে পেয়ে উল্লাসীর চিৎকার চেঁচামেচি আরও বেড়েছে। এদিকে ব্যথা উঠেছে অনেকক্ষণ যাবৎ, কিন্তু বাচ্চা আসছে না। ওয়ার্ড সিচুয়েশন। আটকে উঠে ইভানা বলল। তারপর কি ব্যবস্থা নিল? ডক্টর আরও কিছুক্ষণ ওয়েট করতে চাইলো, কিন্তু মেজবা লাস্টে ডিসিশন দিল সিজারের। উল্লাসী কষ্টের দেখার ক্ষমতা নেই মেজবার, এক বিন্দুও নয়। ভালোবাসলে কি এভাবেই বাসা উচিত না? তাছাড়া কম সময় হলো উল্লাসী সহ্য করছে প্রেম। বাচ্চা মানুষ আর কতই বা নেবে। আমি কোনো কাজেই মন দিতে পারছি না, তুই একটু পর পর আমার আপডেট দিস। রাখছি। ইভানা কল কেটে দিতে আরও একটা দীর্ঘশ্বাস ফেলল লিমন। কিছু নীরবতা যদি অন্যের জীবনে আনন্দের সন্ধান এনে দেয় তাহলে ক্ষতি কি? থাকুক না কিছু নীরব ভালোবাসা মনের মণিকোঠায়। ফোন পকেটে রেখে ওটির দিকে তাকাতেই মেজবাকে বেরিয়ে আসতে দেখে ভ্রু কুচকে ফেলল লিমন। উঠে দাঁড়িয়ে সেদিকে এগোতেই মেজবা বলল। পারছি না রে উল্লাসীকে ওই অবস্থায় দেখতে, কি কষ্ট। পারছি না আমি একদম। তুই এদিকে আয়, এদিকে এসে বয়। লিমন হাত ধরে মেজবাকে পাশে এনে বসাতে লম্বা একটা নিঃশ্বাস ফেলল মেজবা। এতক্ষণ দম বন্ধ হয়ে আসছিল তার, নিজেকে অসহায় লাগছিল। বারবার চোখের সামনে ভেসে আসছিল অনার মৃত মুখের ছবি। উল্লাসীর অন্তঃসত্ত্বার খবর যখন তারা পেয়েছিল তখন উল্লাসীর 3.5 মাসের মতো চলছিল। সেই সময় তার শারীরিক কিছু পরিবর্তন ঘটলেও মানসিক পরিবর্তনটা চোখে পড়ছিল না। তবে ধীরে ধীরে দিন বাড়তে লাগলো। শুরু হলো উল্লাসীর মুড সুইং, এই ভালো এই খারাপ। খাবার দাবার ঠিকমতো খেত না, অল্প স্বল্প যাই খেত গন্ধ গন্ধ বলে বমি করে ভাসিয়ে দিত। জেদ করতো, মাঝরাতে উঠে এটা সেটা খাবার আবদার করত। তবে এ নিয়ে কখনোই কিছু বলেনি সে উল্লাসীকে। বিরক্ত হলেও শান্ত থেকে বিষয়গুলো সামলিয়েছে। তবে রাতে যখন উল্লাসীকে বুকে আঁকড়ে ধরে ঘুমার চেষ্টা করেছে তখন তার দেখা পায়নি। অজস্র ক্লান্তি ভয় একসঙ্গে এসে চেপে ধরেছে তাকে, মানসিকভাবে যন্ত্রণা দিয়েছে। ঘটনাটা বেশি একটা আগের নয়। উল্লাসীর যখন 7 মাস চলছিল, শারীরিক মানসিক সব দিক থেকে প্রচুর পরিবর্তন ঘটেছে উল্লাসীর মাঝে। রোগা স্বাস্থ্যের মেয়েটির পেট ফুলে ফেপে উঠেছে। খাওয়া দাওয়া ঠিকভাবে না করায় তার রোগা পাতলা শরীর আরও রোগা হয়েছে। ঠিকঠাক ঘুম না হবার কারণে চোখের নিচে কালি জমেছে। সে রাতেও ঘুম পায় না করেও রাত 2টোর দিকে নানান ঝামেলা করে উল্লাসীকে ঘুম পাড়িয়ে নিজেও ঘুমের রাজ্যে পাড়ি জমিয়েছিল মেজবা। ডুব দিয়েছিল গভীর স্বপ্নের রাজ্যে। ঘন অন্ধকারে, অথচ চারিপাশ থেকে আসছে আলোর ঝিলিক। বেশ বড়সড় একটা গাছের তলায় দোলনায় বসে দোল খাচ্ছে অনা।
চোখে মুখে তার একরাশ অভিমান, কেন সবাই তাকে হারিয়ে নীরব হয়ে পড়েছে। সে তো নিজের জগতে ভালো আছে, তাহলে তারা কেন নেই? ও মেজো ভাই, তোমরা নীরবতা ভেঙে ফেলো না, সদ্যজাত শিশুর মতো হয়ে ওঠো না সরব। আচমকাই ঘুম ভেঙে গেল মেজবার উল্লাসীর ডাকে। চোখ জোড়া প্রশস্ত করে সে উতলা মনে বলল, হনা, হনাকে দেখলাম। পাগল হয়েছেন? অনা আপাকে কিভাবে দেখবে? উল্লাসীর কথায় ঘোর কাটল মেজবার। উঠে বসে ঘন ঘন কিছু নিঃশ্বাস ফেলে বলল, উঠলে কখন তুমি? জানি না, আমার খিদে পাচ্ছে। রাতে ঠিক মতো না খেলে এমনই হবে। তুমি বসো, আমি ভাত নিয়ে আসি। না না, ভাত খাবো না। এত রাতে কেউ ভাত খায়? তাহলে কি খাবে? সেদিন রাতের মতো এখন আবার বলো না আইসক্রিম খাবো। ঠান্ডার কারণে তোমার ওসব মানা? ঠোঁট বেঁকে উল্লাসী বলল, আইসক্রিম বলবো না, আমার কেক খেতে ইচ্ছে করছে। ঘরে কি আছে? থাকার তো কথা, দাঁড়াও খুঁজে দেখি। মেজবা উঠতে নিতেই তার হাত টেনে ধরল উল্লাসী। ঠোঁটের কোনায় হাসি ফুটিয়ে বলল, খুঁজতে হবে না, কেক নেই। সন্ধ্যায় আমি খেয়ে শেষ করে ফেলেছি। তো সেটা তখনই বলবে না? এখন এত রাতে আমি তাহলে কেক কোথায় পাবো? 3টার উপরে বাজে। সেটা তো আমি জানি না, আমি খাবো মানে খাবোই। তাহলে কিছুক্ষণ অপেক্ষা করো, ফজরের আজানটা দিক, দিলে না হয় আমি কেকের ব্যবস্থা করছি। অসম্ভব, অতক্ষণ আমি কি করে থাকবো? ক্ষুধা পেয়েছে বললাম না। অন্য কিছু খাও, বিস্কুট দেই বা চকলেট। না, ওসবের গন্ধে আবার বমি পায়। আমার কেকই লাগবে। কপাল কুঁচকে তীক্ষ্ণ গলায় মেজবা বলল, জেদ করে না উল্লাসী, এখন আমি কেক কোথায় পাবো? হ্যাঁ হ্যাঁ, তা তো পাবেনই না। জানি তো, সব জানি। মুন্নি ভাবি আমাকে সব বলেছে। বউ প্রেগনেন্ট হলে নাকি আর জামাইদের তাকে ভালো লাগে না। মধু আছে না, মধু, বউয়ের কাছে না পেয়ে তারা সেই মধু বাইরে খুঁজতে চায়। এই মুন্নি ভাবি তোমায় পাকাচ্ছে। ছোট বাচ্চার মুখে সব কি কথা? দেখি, ছাড়ো এবার। কেন, কই যাবেন? ইউটিউব ঘেটে চেষ্টা করে দেখি বউয়ের জন্য কেক মেক করতে পারি কিনা। আচমকা লিমনের ডাকে অতীতের বেড়াজাল ছিঁড়ে বাইরে বেরিয়ে এলো মেজবা। একরাশ হতাশা নিয়ে লিমনের দিকে চাইতেই পাশ থেকে শুনতে পেল আলাউদ্দিন শেখের আওয়াজ। শঙ্কিত গলায় সে বলছেন, মেজ বৌমা কোন হানি? বাস্তবতা বড়ই নির্মম, তবে অসুন্দর নয়। অনা পৃথিবীর মায়া কাটিয়ে পরপারে চলে গেছে, রেখে গেছে আপনজনদের হাহাকার, গভীর নীরবতা। তবে জীবন সৌন্দর্যে পরিপূর্ণ। দুর্বিষহ অতীত চলে যায় কিছু সুখকর ভবিষ্যৎ দেবার আশায়। একঘেয়ে জীবনের অবসান ঘটাতেই পৃথিবীতে চলে নানান সুখ দুঃখের খেলা। এই খেলায় কেউ বা সময় স্রোতে হারিয়ে যায়, কেউ বা নতুন করে আসে আশীর্বাদ হয়ে। আলাউদ্দিন শেখের পরিবারও এসেছে নতুন প্রাণ। তার আগমন সকলের চোখে পানি এনে দিয়েছে। ছোট্ট এই প্রাণটায় ভেতর যেন স্বয়ং অনার বসবাস। চোখ ভর্তি জল নিয়ে নাতনিকে কোলে তুলে নিলেন আলাউদ্দিন শেখ। হাত পা অনবরত কাঁপছে তার। বুকের ভেতরটায় অদ্ভুত এক ভালো লাগায় ভরে উঠছে, যেমনটা আজ থেকে 20 বছর আগে সদ্য জন্মানো অনাকে কোলে নিয়ে অনুভব হয়েছিল তার মনের ভেতরটায়। ও দাদু, তুমি একাই কেন আমার বোনকে কোলে নিয়ে আছো? আমাকেও দাও। ওপরওয়ালার কত সুন্দর লীলা খেলা। মৌমির কথা শুনে কেঁদে ফেলল আলাউদ্দিন শেখ। বুকে আঁকড়ে ধরল দুই নাতনিকে। চারপাশের সকলের কোলাহল বলে দিচ্ছিল তারা ঠিক কতটা খুশি। অনার মৃত্যুর পর যে ঘোর নীরবতা নেমে এসেছিল তাদের জীবনে, কালের স্রোতে সদ্যজাত এই প্রাণ তা সরবে পরিবর্তন করে দিয়েছে। সত্যি জীবন সুন্দর, বড়ই সুন্দর। রাত অনেক হয়েছে। হাসপাতালে মৈত্রীকে গ্রাম থেকে দেখতে আসা সকলে মেজবার বাসায় চলে গিয়েছে। উল্লাসীর পাশে জ্যোতির থাকবার ইচ্ছা থাকলেও মৌমির যন্ত্রণায় তা পেরে না উঠে সেও গেছে সকলের সাথে। শুধু হাসপাতালে রয়ে গেছে মুন্নি সরকার এবং মেজবা। রাতের আলো বাতাস খেতে মুন্নি সরকার কেবিন ছেড়ে বেরিয়ে যেতে মেজবা এসে বসেছে উল্লাসীর কাছে। এনেস্থেশিয়ার ঘোর ধীরে ধীরে কাটছে উল্লাসীর। বাবুকে বারবার দেখতে চাইছে। তার কথা মতো বাবুকে মুখের সামনে ধরলে তার পুরো মুখে চুমু খাচ্ছে। মাঝে মাঝে কোমরের ব্যথায় নড়ে চড়ে ওঠার চেষ্টা করছে। তার ব্যথা ভর্তি কোমল মুখে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিল মেজবা। নিচু গলায় বলল, খুব কষ্ট হচ্ছে? বাবুকে কোলে নিতে ইচ্ছে করছে? কালি নিতে পারবে ইনশাল্লাহ। বাবুকে দেখবো, একটু আগেই তো দেখলে। আবারও দেখবো। উল্লাসীর কথায় মৈত্রীকে কোলে তুলল মেজবা। অন্যরকম এক ভালো লাগা অনুভব হচ্ছে তার বুকের ভেতরটায়। সদ্যজাত এই প্রাণের দিকে চাইতে বুকের ভেতরটায় তৃপ্তি অনুভব করছে। নতুন উদ্যমে আবারও জীবনকে উপভোগ করতে ইচ্ছে করছে। দীর্ঘদিনের শোক, মানসিক যন্ত্রণা অবশেষে বোধহয় কাটিয়ে উঠতে পেরেছে সে।
আনন্দ লাগছে তার, উৎফুল্লতায় ছেয়ে যাচ্ছে মনের ভেতরটা। স্বস্তির কিছু নিঃশ্বাস ফেলে উল্লাসের দিকে মৈত্রীকে বাড়িয়ে ধরল মেজবা। প্রফুল্ল চিত্তে খানিকক্ষণ মা মেয়ের ভালোবাসার গভীরতা দেখার পর ঠোঁটজোড়া দুজনের মাথায় ঠেকিয়ে ফিসফিসিয়ে বলল, কলিজা বের হয়ে গিয়েছিল আমার। বলেছিলাম বাচ্চা হবার সাথে সাথেই তোমার মতো বিচ্ছুপনা শিখে যাবে, কিন্তু মেয়ে তো আমার আরও 1 ডিগ্রি উপরে। আসার আগেই তার বিচ্ছুপনা দেখে আমার জান পুরো বের করে দিয়েছিল। একটু যান, বেরোলে কিছুই হয় না। হেসে উঠল মেজবা। উল্লাসের দিকে খানিকটা ঝুঁকে এক হাতে তার কপালের চুলগুলো সরিয়ে দিতে পাশ থেকে এলো মুন্নি সরকারের আওয়াজ। ভুল সময় এসে পড়লাম মনে হচ্ছে। আরে দাদা আসুন। হুম, দাও তোমার দুঃসম্পর্কের বাচ্চাটাকে আমাকে দিয়ে দাও, আমি আরেকটা চক্কর কেটে আসি। ততক্ষণে না হয় তোমার দুঃসম্পর্কের বউকে নিয়ে